হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা ভাই রাসায়নিক পরিবর্তনের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা স্টার্ট করবো ভাই। সেটা হচ্ছে তোমার রাসায়নিক সাম্যাবস্থা। যেখান থেকে হচ্ছে আমরা ক্যাপে গেসির হচ্ছে তোমার কনসেপ্টগুলো বিল্ড আপ করার চেষ্টা করব, এবং হচ্ছে আমরা এমন ভাবে পড়বো জিনিসটা যেন তোমার কোনো আর প্রবলেম না থাকে। সো এটা হচ্ছে আমার ভাই ফেসবুক গ্রুপ, তুমি চাইলে এখানে জয়েন দিতে পারো। আমরা এখানে হচ্ছে আমাদের সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ওকে ভাই, তাহলে চলো আমরা হচ্ছে আজকে আমাদের টপিকটা স্টার্ট করি। সো আমাদের টপিকটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা টপিক ভাই। এটার নাম হচ্ছে আমাদের রাসায়নিক সাম্যাবস্থা। সো এই টপিকে তোমাদের অনেকেরই প্রবলেম থাকে। আমরা হচ্ছে একদম গোড়া থেকে স্টার্ট করব ভাই, যেন কোনো আর প্রবলেম না থাকে। তাহলে আমরা প্রথমে পড়বো, চলো রাসায়নিক সাম্যাবস্থা এই জিনিসটা কি জানার চেষ্টা করবো আমরা আগে। আচ্ছা, তাহলে আমরা চলো এই রাসায়নিক সাম্যাবস্থা বোঝার জন্য আমরা হচ্ছে তোমাকে একটা এক্সাম্পল নিই আমরা। হ্যাঁ, ধরো এখানে আমরা একটা বিক্রিয়া নিচ্ছি, যে বিক্রিয়ার মধ্যে ধরো একটা বিক্রিয়ক, ধরো এটা গ্যাসীয় অবস্থায় আছে। আবার ধরো বি একটা বিক্রিয়ক, এটাও ধরো তোমার হচ্ছে গ্যাসীয় অবস্থায় আছে। আবার ধরো এখান থেকে তোমার হচ্ছে ভাই সি উৎপন্ন হচ্ছে, এটাও গ্যাসীয় অবস্থায় আছে। আবার ধরো এখান থেকে ডি উৎপন্ন হচ্ছে, এটাও গ্যাসীয় অবস্থায় আছে। আমি জাস্ট তোমাকে এমনি আপাতত হিসাবের সুবিধার জন্য সবগুলোই কি ধরছি বলতো, সবগুলো গ্যাসীয় অবস্থায় ধরছি। ভাই সলিড হলে কি হবে, লিকুইড হলে কি হবে সব দেখাবো। জাস্ট আপাতত আমরা যেহেতু স্টার্টিং করতেছি, আমরা সবগুলোকে কি ধরে নিচ্ছি বলতো, সবগুলো ধরা যাক গ্যাসীয় অবস্থায় আছে ধরে নিচ্ছি সিম্পলিফাই করার জন্য। আর এটাও আমরা ধরে নিছি এ এর ধরো মূল সংখ্যা হচ্ছে এ, বি এর মূল সংখ্যা ধরো বি, সি এর মূল সংখ্যা ধরো সি, আর ডি এর মূল সংখ্যা ধরো ডি। ওকে, আচ্ছা। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের বেশিরভাগ বিক্রিয়াগুলো কি হয় বলতো, পৃথিবীতে যত বিক্রিয়া পাওয়া যায় বেশিরভাগ কিন্তু তোমার উভমুখী হয়। অর্থাৎ উভমুখী বিক্রিয়াগুলোকে আমরা কিভাবে প্রকাশ করি ভাই, এভাবে ডাবল তীর চিহ্নের মাধ্যমে। সো এই ডাবল তীর চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছে, উভমুখী বিক্রিয়া বোঝাচ্ছে। এখন দেখো উভমুখী বিক্রিয়ার মধ্যে দুইটা ঘটনা হয়। একটা হচ্ছে দেখো উভমুখী বিক্রিয়াতে কি হয়, এই এ আর বি থেকে সি এবং ডি তৈরি হয়। তাহলে একটা ঘটনা হয় তোমার এখানে কি দেখো তো, এই এ আর হচ্ছে তোমার বি থেকে কি তৈরি হয় ভাই, সি এবং ডি তৈরি হচ্ছে। আর এই বিক্রিয়াটাকে তুমি কি বলো, সম্মুখমুখী বিক্রিয়া বলো। এই বিক্রিয়াটাকে তুমি বলো সম্মুখমুখী বিক্রিয়া, রাইট। আবার উপমুখী বিক্রিয়া তো অনুরূপভাবে যেটা হয়, এ আর বি থেকে যখন সি আর ডি হয়, অনুরূপভাবে তোমার তখন আস্তে আস্তে কি হয় বলতো, সি আর ডি থেকেও কিন্তু এ এবং বি তৈরি হয়। কারণ পিছন দিকেও সেটা ঘটে, কারণ এটা তো উপমুখী বিক্রিয়া। তাহলে এখানে আরেকটা কি ঘটনা ঘটে বলতো, সি এবং ডি থেকেও কিন্তু তোমার কি তৈরি হয় ভাই, এ এবং বি তৈরি হয়। সো সি এবং ডি থেকে এ এবং বি তৈরি হওয়ার যে বিক্রিয়া, এটাকে আমরা কি বলি ভাই, এটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই পশ্চাৎমুখী বিক্রিয়া। এটাকে আমরা কি বলবো, পশ্চাৎমুখী বিক্রিয়া। আর এই সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়া, এই দুটো জিনিসকে নিয়ে মিলিতভাবে তোমার কি তৈরি হয়, এটাকে আমরা টোটালটাকে জিনিসটাকে বলি উপমুখী বিক্রিয়া। তাহলে এই সম্মুখমুখী বিক্রিয়া এবং তোমার হচ্ছে ভাই পশ্চাৎমুখী বিক্রিয়া, এই দুইটাকে আমরা একসাথে মিলিতভাবে কি বলি ভাই, মিলিতভাবে সেটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই উভমুখী বিক্রিয়া। ওকে, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা চলো একটু করে বোঝার চেষ্টা করি অ্যাকচুয়ালি আসলে এই রাসায়নিক সাম্যাবস্থা কথাটার অর্থ কি, মানে আসলে সাম্যাবস্থা কথাটার অর্থ কি, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো ভাই, সাম্যাবস্থা কথাটা মানে হচ্ছে যে এটা একটা স্টেবল অবস্থা। দেখো প্রথমে আমি তোমাকে একদম বেসিক থেকে দেখাচ্ছি, দেখো তাহলে আমি তোমাকে এখানে একটু করে দেখাই জিনিসটা। বেসিক্যালি সাম্যাবস্থা যে ওয়ার্ডটা লেখা আছে, এটার মানে হচ্ছে ভাই নর্মালি সাম্যাবস্থা, এটার মানে হচ্ছে ভাই এটা হচ্ছে একটা স্টেবল অবস্থা, স্টেবল একটা অবস্থা। আচ্ছা, স্টেবল অবস্থা মানে কি, মানে এইটা বাইরে থেকে এটার তুমি কোনো চেঞ্জ দেখবা না। স্টেবল মানে একটা জিনিস স্টেবল আছে মানে স্থির আছে, মানে স্টেবল মানে সে হচ্ছে যে ভেঙে চলে যাচ্ছে না। স্টেবল অবস্থা মানে হচ্ছে যে ভাই তোমার বাহিরে থেকে, বাহিরে থেকে কোনো ধরনের চেঞ্জ হওয়া যাবে না, মানে কোনো ধরনের চেঞ্জ দেখা যাবে না, কোনো ধরনের চেঞ্জ দেখা যাবে না। আমি আরেকবার ক্লিয়ার করি ভাই, সেটা হচ্ছে ভাই সাম্যাবস্থা এই কথাটার অর্থ কি ভাই, সাম্যাবস্থা এই কথাটার অর্থ হচ্ছে স্টেবল অবস্থা। আর স্টেবল মানে কি দেখো তো, স্টেবল অবস্থা মানে হচ্ছে যে বাইরে থেকে, কোত্থেকে বলো তো, বাইরে থেকে, আমি কিন্তু ভিতর থেকে বলতেছি না। খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড বলছি এখানে, দেখো স্টেবল অবস্থা এটা বলতে আসলে বোঝাচ্ছে যে বাইরে থেকে কোনো ধরনের আসলে চেঞ্জ হবে না, মানে চেঞ্জ তুমি দেখতে পারবা না। ঠিক আছে, তোমার কাছে মনে হবে কি বলতো, যা ছিল তাই আছে। কোত্থেকে বলতো, বাইরে থেকে। তাহলে আরেকবার আমি ক্লিয়ার করি,
সাম্যাবস্থা বলতে আসলে বেসিক্যালি কি বোঝায়, স্টেবল অবস্থাকে বোঝায়। আর স্টেবল অবস্থা মানে বলতে বোঝায় বাইরে থেকে তুমি কোনো ধরনের কি দেখতে পারবা না, চেঞ্জ দেখতে পারবা না। ওকে, আচ্ছা, এখন তাহলে রাসায়নিক সাম্যাবস্থা বলতে আমরা কি বুঝবো? রাসায়নিক সাম্যাবস্থা বলতে বুঝবো রাসায়নিক বিক্রিয়াটা এক ধরনের স্টেবল অবস্থা। যদি আমি বাইরে থেকে যদি রাসায়নিক বিক্রিয়াটাকে লক্ষ্য করি, তাহলে আমি এটার কোনো চেঞ্জ আমার চোখে পড়বে না। খেয়াল করে দেখো, আমি যদি বাইরে থেকে, এই রাসায়নিক সাম্যাবস্থা বলতে বোঝাচ্ছে তাহলে আমি যদি বাইরে থেকে যদি বিক্রিয়াটাকে পর্যবেক্ষণ করি, তাহলে কোনো চেঞ্জ আমার চোখে পড়বে না। ভাই বাইরে থেকে পর্যবেক্ষণ করা বলতে আপনি কি বোঝাচ্ছেন? চলো আমি তোমাকে দেখাই। ধরো এখানে তোমার একটা পাত্র আছে, এবং এই পাত্রের মধ্যেই সাপোজ ধরো বিক্রিয়া ঘটতেছে। কি বিক্রিয়া ঘটতেছে ভাই? সাপোজ ধরো তোমার এ এবং এই যে বি, সাপোজ ধরো এই পাত্রের মধ্যে তোমার বিক্রিয়া ঘটতেছে এই এ এবং তোমার হচ্ছে বি, এই দুইটা বিক্রিয়া করে সাপোজ ধরো তোমার সি এবং হচ্ছে ভাই ডি তৈরি হচ্ছে। এবং আমি সাপোজ তোমাকে বলে দিছি কি এই বিক্রিয়াটা রাসায়নিক সাম্যাবস্থায় আছে। তাহলে এই বিক্রিয়াটা রাসায়নিক সাম্যাবস্থায় আছে বলতে এটা আসলে বোঝাচ্ছে বাইরে থেকে যদি কেউ এই বিক্রিয়াটাকে দেখে, তাহলে সে কোনো ধরনের চেঞ্জ দেখতে পারবে না। মানে তার কাছে মনে হবে কি বলতো, এই জিনিসটা স্টেবল অবস্থায় আছে। ওকে, বাইরে থেকে যদি কেউ দেখে। আশা করি ভাই আমরা এতটুকু বুঝতে পারছি ভাই। তাহলে আমি যদি একটু সামারি করি জিনিসটা, সামারি কি হচ্ছে ভাই তাহলে তোমার, যে আমরা তাহলে বুঝলাম যে সাম্যাবস্থা বলতে আসলে বোঝাচ্ছে স্টেবল অবস্থা, আর স্টেবল অবস্থা বলতে বোঝাচ্ছে যদি আমি বাইরে থেকে যদি দেখি, তাহলে কোনো ধরনের আমরা চেঞ্জ আমাদের চোখে পড়বে না। ওকে, আশা করি আমরা জিনিসটা এখানে বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস দেখো তো এখানে কি হচ্ছে, যে উভমুখী বিক্রিয়াতে এখানে যেমন সম্মুখমুখী বিক্রিয়া ঘটে চলতেছে, আবার কিন্তু উভমুখী বিক্রিয়াও ঘটে চলতেছে। একটা জিনিস বুঝো, জিনিসটা তোমার এর উভমুখী বিক্রিয়াতে কি হচ্ছে, এ আর বি থেকে ক্রমাগতভাবে সি আর ডি তৈরি হচ্ছে। সেম ভাবে সি আর ডি থেকেও তোমার কি তৈরি হচ্ছে ভাই, ক্রমাগতভাবে এ এবং বি তৈরি হচ্ছে। রাইট, কারণ এখানে কিন্তু সম্মুখমুখী বিক্রিয়াও চলতেছে, পশ্চাৎমুখী বিক্রিয়াও চলতেছে। কিন্তু তুমি বলতেছো কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে তোমার যেই রেটে, মানে যে হারে বা যে স্পিডে সম্মুখমুখী বিক্রিয়াটা ঘটতেছে, ঠিক সেম স্পিডে তোমার হচ্ছে কে চলতেছে বলতো, এই পশ্চাৎমুখী বিক্রিয়াটাও হচ্ছে এখানে। সো আলটিমেটলি কোনো কি দেখতেছো না বলতো, কোনো ধরনের চেঞ্জ দেখা যাচ্ছে না। মানে এইটা যে স্পিডে সম্মুখমুখী বিক্রিয়াটা যে স্পিডে করতেছে, পশ্চাৎমুখী বিক্রিয়াটা ঠিক সেম স্পিডে করতেছে। তো যেহেতু দোনোটার স্পিডই সেম, তো তোমার কাছে এটাকে কি মনে হচ্ছে, স্টেবল অবস্থা মনে হচ্ছে। কোনো এই জন্য তুমি চেঞ্জ দেখতে পারতেছো না। দেখো ভিতরে, আমি কিন্তু বলছি বাইরে থেকে চেঞ্জ দেখতে পারবা না, ভিতরে ভিতরে কিন্তু চেঞ্জ হবে। ভিতরে ভিতরে কিন্তু দেখো সম্মুখমুখী বিক্রিয়াও ঘটবে, পশ্চাৎমুখী বিক্রিয়াও ঘটবে। কিন্তু দোনোটা যেহেতু সেম স্পিডে করতেছে, তাই তুমি বাইরে থেকে কোনো চেঞ্জ দেখতে পারবা না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু চেঞ্জ হবে। ওকে, জিনিসগুলো খুব ভালো করে বুঝো ভাই। তাহলে এখানে আমরা এতটুকু বলতে পারি, তোমার একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় মানে উপনীত কখন হবে, যখন এই সম্মুখমুখী বিক্রিয়ার যে স্পিড এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার যে স্পিড, এই দুটো স্পিড যখন সমান হবে। কারণ দুইটার স্পিড যদি সমান হয়ে যায়, বাইরে থেকে যদি কেউ দেখে, তখন এদেরকে কি মনে হবে বলো তো, মানে যেহেতু এইটা যেভাবে ঘটতেছে, মানে যে স্পিডে, এইটাও সেম স্পিডে ঘটতেছে, তো বাইরে থেকে আলটিমেটলি মনে হবে একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। সো এটাকে কোনো তোমার মনে হবে না কোনো চেঞ্জ হচ্ছে, তোমাদের কাছে বাইরে থেকে মনে হবে এটা একটা সাম্যাবস্থায় আছে। ওকে, আশা করি ভাই এতটুকু এখানে বুঝতে পারছো। তাহলে আমরা এখান থেকে একটা নোট লিখতে পারি। আমরা এখান থেকে একটা তাহলে ইম্পর্টেন্ট একটা নোট লিখতে পারি। নোট কি লিখতে পারি বলতো? নোটটা আমরা লিখতে পারি এরকম, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় তখনই উপনীত হয় যখন হচ্ছে তোমার কি হবে, সম্মুখমুখী বিক্রিয়ার হার বা বেগ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বা বেগের সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কোনো রাসায়নিক বিক্রিয়া, কোনো রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া ঠিক তখনই সাম্যাবস্থায় উপনীত হয়, ঠিক তখনই সাম্যাবস্থায় উপনীত হয়, মানে উপনীত হয় মানে পৌঁছায় আর কি, যখন সম্মুখমুখী বিক্রিয়ার বেগ, যখন সম্মুখমুখী বিক্রিয়ার বেগ বা হার, কারণ বিক্রিয়ার বেগটাকে আমরা হারও বলতাম, তাই না, বিক্রিয়ার হারও বলতাম, বেগ বা হার পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বা হারের সমান হবে। পশ্চাৎমুখী বিক্রিয়ার বেগ বা হারের সমান হবে। ওকে, জিনিসটা কিরকম আরো তুমি ভালো এক্সাম্পল দিয়ে বুঝতে পারো এখানে।
সাপোজ ধরো তোমার হচ্ছে কি হচ্ছে ভাই, ধরো এখানে একটা হাত আছে, ধরো এটা একজন মানুষের হাত, ধরো তার 5টা আঙ্গুল আছে। ওকে, এই আঙ্গুলটা একটু ছোট। আচ্ছা, তো সিমিলার ধরো আরেকটা হাত এখানে আছে ভাই, মানে আরেকজন বন্ধুর হাত ধরো। হ্যাঁ সরি ভাই, একটু আঁকাটা খারাপ হয়েছে, একটু কনসিডার করিও। হ্যাঁ, ধরো এও এটাকে 10 নিউটন বলে এদিকে, মানে একটা জোরে একটা ধরো তোমার হচ্ছে, অথবা ধরো 10 নিউটন, আমি ব্যাগ দিয়ে বোঝাই। ধরো এ হচ্ছে যে এই হাতটাকে 5 মিটার পার সেকেন্ড ব্যাগে এদিক দিয়ে নিয়ে আসছে। সিমিলার ওয়েতে এও ধরো এই হাতটাকে 5 মিটার পার সেকেন্ড ব্যাগে এদিক দিয়ে আনতেছে। অর্থাৎ এই লোকটা মানে এই প্রথম জন এর হাতকে 5 মিটার পার সেকেন্ড ব্যাগে ডান দিকে আনতেছে, আর এই লোকটা এর হাতটাকে 5 মিটার পার সেকেন্ড ব্যাগে মানে পিছন দিকে আনতেছে। এখন এরা যখন এখানে সংঘর্ষ করবে, তখন সংঘর্ষ করে কি হবে বলতো, এরা কিন্তু আলটিমেটলি স্থির হয়ে যাবে। কেন দেখো, কারণ এটা যে বেগে আসতেছে এটাও সেম বেগে আসতেছে, তাহলে কি হয়ে যাবে, এখানে স্থির হয়ে যাবে, কারণ একজনের ব্যাগ আরেকজনকে কি করে দিবে, ক্যান্সেল আউট করে দিবে। কিন্তু ভিতরে ভিতরে তারা ব্যথা পাবে না। এখন দেখো, এখন বাইরে থেকে যদি কেউ এই ঘটনাটা দেখে, বাইরে থেকে একজনের কাছে কি মনে হবে, জিনিসটি স্থির আছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তাদের জ্বলবে, তাই না, মানে ভিতরে ভিতরে কিন্তু তারা ব্যথা পাবে। তাহলে জিনিসটা হচ্ছে এরকমই, এখানে রাসায়নিক সাম্যাবস্থার ব্যাপারটা হচ্ছে এরকম। ব্যাপারটা হচ্ছে ভাই, রাসায়নিক সাম্যাবস্থায় তখনই পৌঁছাবে যখন তোমার ভাই এই যে সম্মুখমুখী বিক্রিয়ার ব্যাগ আর পশ্চাৎমুখী বিক্রিয়ার ব্যাগটা কি হবে বলতো, সমান হবে। তখন জিনিসটাকে স্থির মনে হবে। আসলে বেসিক্যালি বাইরে থেকে স্থির মনে হচ্ছে, ভিতরে কিন্তু তারা স্থির না। এটা আমরা কিছুক্ষণ পরে প্রুফ করবো। ভিতরে ভিতরে কিন্তু তাদের মধ্যে রিয়াকশন ঘটতেছে, কিন্তু তাহলে তোমার কাছে স্থির কেন মনে হচ্ছে, কারণ এই রাসায়নিক সাম্যাবস্থায় কি হয়, সম্মুখমুখী বিক্রিয়াটা যে স্পিডে ঘটে, পশ্চাৎমুখী বিক্রিয়াটা ঠিক সেম স্পিডে ঘটে। সেম স্পিডে ঘটার কারণে একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দেয়। ফলে তোমার কাছে বাইরে থেকে মনে হয় যে জিনিসটা স্থির, আসলে কিন্তু জিনিসটা স্থির না, ভিতরে ভিতরে কিন্তু চলতেছে। ভাই এগুলো বারবার বলার কারণ হচ্ছে মানুষজন এইসব বিষয়ে অনেক কনফিউজ থাকে। সো চলো আমরা তাহলে নেক্সট যাই। তাহলে এবার চলে এই জিনিসটাকে আমরা একটু করে গ্রাফের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, রাসায়নিক সাম্যাবস্থাটাকে। হ্যাঁ, এই গ্রাফগুলো আসলে তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো গ্রাফগুলো একটু আমাদের মনোযোগ দিয়ে বোঝা লাগবে। তো চলো আমরা কি করতেছি, আমরা এদিক দিয়ে হচ্ছে যে ভাই এক্স অক্ষে হচ্ছে আমরা সময়কে দিচ্ছি, আর ওয়াই অক্ষে হচ্ছে আমরা বিক্রিয়ার হারকে দিচ্ছি। ওয়াই অক্ষে হচ্ছে আমরা বিক্রিয়ার হার বা ব্যাগ, যাকেই বলো না কেন তাকে আমরা দিচ্ছি ব্যাগ বা হার। আচ্ছা, এইবার আমাকে তুমি একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে একটা ধরো এই যে কোন বিক্রিয়াটা আমরা কাউন্ট করতেছি, সাপোজ ধরো এই বিক্রিয়াটাকে আমরা কাউন্ট করতেছি, মানে আমাদের এখানে এ ছিল, তারপর এখানে আমাদের এখানে বি ছিল, এখান থেকে হচ্ছে আমাদের কি তৈরি হয়েছে ভাই, সি আর ডি তৈরি হয়েছে। এখান থেকে হচ্ছে আমাদের এখানে ভাই সি এবং ডি তৈরি হয়েছে। ওকে, এই বিক্রিয়াটাকে চলো আমরা এখানে কাউন্ট করে দেখাই। সি এবং হচ্ছে আমাদের এখানে ডি তৈরি হয়েছে। এখানে এ এর মোল সংখ্যা ছিল এ, বি এর মোল সংখ্যা বি ছিল, সি এর মোল সংখ্যা সি ছিল, ডি এর মোল সংখ্যা ডি ছিল। আচ্ছা, এবার একটা করে জিনিস লক্ষ্য করে দেখো, বিক্রিয়াটা যখন একদম স্টার্টিং এ বিক্রিয়াটা যখন একদম স্টার্টিং এ তখন কি হবে বলতো, বিক্রিয়াটা স্টার্টিং এর মধ্যে বিক্রিয়ক বেশি থাকবে না। মানে স্টার্টিং মানে কি, মানে বিক্রিয়াটা এখন শুরুতে, একদম শুরুতে, মানে সময় যখন একদম জিরো, অর্থাৎ বিক্রিয়াটা যখন শুরু হচ্ছে, তখন কিন্তু দেখো বিক্রিয়কটা কিন্তু তোমার কি থাকবে ভাই, সর্বোচ্চ পরিমাণে থাকবে। যত সময় আগাবে বিক্রিয়ক আস্তে আস্তে কমতে থাকবে, উৎপাদন আস্তে আস্তে বাড়তে থাকবে। রাইট, কারণ আমি আরেকবার বলি, একদম যখন শুরুতে ভাই তখন কিন্তু বিক্রিয়ক থাকে সর্বোচ্চ, উৎপাদন থাকে সর্বনিম্ন। যত সময় আগাবে বিক্রিয়ক তত বেশি খরচ হবে এবং উৎপাদন তত বেশি উৎপন্ন হবে। তার মানে একটা জিনিস দেখো তো কি হচ্ছে এখানে, আমরা যদি বিক্রিয়ার ব্যাগ বা হারকে আমরা বাই অক্ষের দিকে দিছি, তা আমরা যদি প্রথমে যদি এখানে দেখো সম্মুখমুখী বিক্রিয়া বলতে আমরা কোনটাকে বুঝাইছি, সম্মুখমুখী বিক্রিয়ক বলতে, সম্মুখমুখী বিক্রিয়া বলতে আমরা কোনটাকে বুঝাইছি ভাই, সম্মুখমুখী বিক্রিয়া বলতে আমরা বুঝাইছি বেসিক্যালি বিক্রিয়ক থেকে যখন মানে এই বিক্রিয়াটার বিক্রিয়ক থেকে যখন তোমার কি তৈরি হবে ভাই, উৎপাদ তৈরি হবে। রাইট, বিক্রিয়ক থেকে যখন তোমার হচ্ছে ভাই উৎপাদ তৈরি হবে। এখন একটা জিনিস দেখো, এটা গ্রাফটা কিরকম হবে জানো, এটা গ্রাফটা যদি আমি তোমাকে দেখাই, এটা গ্রাফটা দেখবে এরকম হবে, এটা গ্রাফটা দেখবে এরকম হবে। কেন এরকম হচ্ছে দেখো, একদম যখন স্টার্টিং এ মানে একদম যখন শুরুতে, মানে টি করে যখন একদম শুরুতে, তখন কিন্তু এর পরিমাণটা কি ছিল ভাই, সর্বোচ্চ ছিল বিক্রিয়কের পরিমাণটা। রাইট, তখন এই জন্য আমরা সবসময় দেখো তো আমরা কি সূত্র পড়ে আসছিলাম, বিক্রিয়ার হার বা ব্যাগের, বিক্রিয়ার হার বা ব্যাগের, দেখো আমরা তো অলরেডি আগে এগুলো অনেকবার আলোচনা করে আসছি। এটা সূত্র আমরা পড়ছিলাম বিক্রিয়ার হার ধ্রুবক ইন্টু ঘনমাত্রা, পাওয়ার ছিল হোল টু দি পাওয়ার এন ছিল, তাই না। খেয়াল করে দেখো বিক্রিয়া হারে কিন্তু আমরা সূত্র পড়ছি এটা। তাহলে এখানে কে দ্বারা বোঝাচ্ছিল বিক্রিয়া হার ধ্রুবক, তাহলে ঘনমাত্রা যদি কোনো কারণে বাড়তে থাকে তাহলে তোমার বিক্রিয়া হারটা বাড়তে থাকবে না। তো একদম স্টার্টিং এ কি হয়,
বিক্রিয়কটা বেশি পরিমাণে থাকে, তাহলে তার ঘনমাত্রা তখন অনেক বেশি থাকবে, তখন তাহলে বিক্রিয়ার হার অনেক বাড়তি থাকবে। যত তোমার সময় যাবে, যত তোমার সময় আগাচ্ছে, দেখো এখানে যত তোমার হচ্ছে ভাই সময়টা আগাচ্ছে, তত বেশি তোমার কি হচ্ছে বলতো, এই ঘনমাত্রা কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা কিন্তু কমতে থাকবে। তো বিক্রিয়কের ঘনমাত্রা যদি কমে যায়, বিক্রিয়ার হারটা অনুরূপভাবে কি হচ্ছে এভাবে বলো, ডিক্রিজ পাচ্ছে বা কমে যাচ্ছে আস্তে আস্তে। ওকে, আশা করি ভাই আমরা এতটুকু বুঝতে পারছি যে সময় একদম স্টার্টিং এ তাহলে বিক্রিয়কটা সর্বোচ্চ ছিল, এই জন্য বিক্রিয়কের মানে বিক্রিয়ার হারটাও সর্বোচ্চ ছিল। এই জন্য আস্তে আস্তে যত সময় যাবে তত তোমার কি হবে বলতো, ঘনমাত্রা কমবে এবং বিক্রিয়ার হারটা আস্তে আস্তে কমতে থাকবে। এটা তাহলে কার বলতো, এটা কিন্তু সম্মুখমুখী বিক্রিয়াটার। হ্যাঁ, কিন্তু দেখো পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে খেয়াল করে দেখো। আচ্ছা, আমি এই গ্রাফটাকে আরেকটু সুন্দর করে আঁকি আমরা। চলো সাপোজ এই গ্রাফটাকে আমরা আরেকটু সুন্দর করে আঁকি। দাঁড়াও, এইটা এইভাবে করে ডিক্রিজ পাচ্ছে। ওকে, আচ্ছা এবার একটু করে লক্ষ্য করে দেখো, এবার পশ্চাৎমুখী বিক্রিয়াটা কি হবে দেখো। পশ্চাৎমুখী বিক্রিয়া, পশ্চাৎমুখী বিক্রিয়া মানে কি দেখো, আমরা যদি দেখি পশ্চাৎমুখী বিক্রিয়া, তো আমরা সবাই জানি পশ্চাৎমুখী বিক্রিয়া মানে হচ্ছে আমাদের ভাই, আমরা সবাই জানি পশ্চাৎমুখী বিক্রিয়া মানে হচ্ছে এই উৎপাদ থেকে কোথায় কনভার্ট হওয়া বলতো, উৎপাদ থেকে তোমার হচ্ছে ভাই বিক্রিয়কে কনভার্ট হওয়া, রাইট। পশ্চাৎমুখী বিক্রিয়া মানে উৎপাদ থেকে তোমার বিক্রিয়কে কনভার্ট হওয়া। দেখো এই যে পিছন দিকে আগানো আর কি, এই যে সি আর ডি থেকে এ আর বি তে কনভার্ট হওয়া। একটা জিনিস দেখো তো, একদম সময়ের শুরুতে কোনো উৎপাদ উৎপন্ন ছিল না, তাই প্রথমে এটার বিক্রিয়া মানে বিক্রিয়ার ব্যাগটা কত, ব্যাগ বাহার কত হবে, 0 হবে। সময় যত যাবে বিক্রিয়া এটা কিন্তু তত বেশি বাড়তে থাকবে। দেখো সময় যাওয়ার সাথে সাথে কি হবে দেখো তো, আমরা যদি এখানে দেখাই, সময় যাওয়ার সাথে সাথে এইটা তোমার কমবে, এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, রাইট। তো সময় যত আগাবে এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, ফলে এটার কিন্তু হারটাও কিন্তু আস্তে আস্তে কি হবে বলতো, বাড়তে থাকবে। তাহলে সময়ের সাথে সাথে এটার হারটা কি হবে বলতো, বাড়তে থাকবে, বাড়তে 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 তারা এক জায়গাতে কি হবে বলতো, মিলিত হবে। এই জায়গাতে তারা মিলিত হয়েছে, আর যেই জায়গাতে মিলিত হয়েছে সেই জায়গা থেকে তোমার কি স্টার্ট হবে বলো, সাম্য অবস্থা স্টার্ট হবে। তাহলে এখান থেকে তোমার কি হয়ে গেছে ভাই, সাম্য অবস্থা স্টার্ট হয়ে গেছে। তাহলে আমি একটু করে যদি দেখাই, এই জিনিসটা কিসের, এটা কিসে কি নির্দেশ করতেছে, এটা নির্দেশ করতেছে সম্মুখমুখী সম্মুখমুখী বিক্রিয়ার হার। ঠিক আছে, দেখো সম্মুখমুখী বিক্রিয়ার হার নির্দেশ করতেছে। আর এটা কি নির্দেশ করতেছে ভাই তোমার, এটা নির্দেশ করতেছে তোমার হচ্ছে ভাই পশ্চাৎমুখী বিক্রিয়ার হার নির্দেশ করতেছে। তাহলে ঘটনা কি হচ্ছে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, তোমার এই যে সময় যত যাবে এই সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কেন, কারণ বিক্রিয়কের অ্যামাউন্ট আস্তে আস্তে কমতেছে। আর সময় যত যাবে, সময় যত যাবে উৎপাদ আস্তে আস্তে বাড়তেছে, ফলে উৎপাদ বাড়লে কিন্তু এটা দেখো এই পশ্চাৎমুখী বিক্রিয়ার হার কিন্তু বাড়তেছে। ঠিক এই পয়েন্টে যখন মিলিত হয়েছে, এই পয়েন্ট থেকে তোমার কি স্টার্ট হয়ে যাবে ভাই, এই পয়েন্ট থেকে তোমার স্টার্ট হয়ে যাবে সাম্য অবস্থা। এই যে পয়েন্টটা তুমি দেখতেছো এখানে, আমরা যদি একটু ডটেড লাইন করে দিই, এখান থেকে হচ্ছে আমাদের স্টার্ট হচ্ছে কি বলো, এখান থেকে হচ্ছে আমাদের স্টার্ট হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থায় এসে কিছু দেখো, সাম্যাবস্থায় এসে কিছু দেখো, এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা যেই ব্যাগ, এই পশ্চাৎ ধরে কিন্তু সেম ভেলোসিটি, ফলে দুটোটা যেহেতু সেম ভেলোসিটিতে আগাচ্ছে, একজন আরেকজনের উল্টা আগাচ্ছে, একটা এটা থেকে এই একটা বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে, আর একটা উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হচ্ছে। আর রাসায়নিক সাম্যাবস্থায় এসে, এই সাম্যাবস্থায় আসার পরে কি হয়েছে, দুটোটার ব্যাগ সমান হয়ে গেছে, এজন্য বাইরে থেকে এটাকে কি মনে হয়, এজন্য বাইরে থেকে জিনিসটাকে স্থির মনে হয়। আশা করি ভাই এই জিনিসটা এখানে বুঝতে পারছো। তাহলে আমরা তো একটা গ্রাফ এটা দেখলাম, আরেকটা গ্রাফ আমরা এখন দেখবো, আরেকটা গ্রাফ আমরা এখন দেখবো অনুরূপভাবে। এই গ্রাফটাও তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। তার একটা জিনিস দেখো, মাস্ট, এখানে একটা জিনিস দেখো, মাস্টলি একটা তোমার এখানে জিনিস মনে রাখতেই হবে, সাম্যাবস্থায় যখন পৌঁছাবে, সাম্যাবস্থায় যখন পৌঁছাবে মাস্ট তোমার এখানে দেখো সম্মুখমুখী বিক্রিয়ার যে হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার যে হার, এটাকে সমান হইতেই হবে। এটা একদম ম্যান্ডেটরি জিনিসটা, এটা একদম ম্যান্ডেটরি। অর্থাৎ সাম্যাবস্থায় পৌঁছানোর পরে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার মানে দুটোর স্পিডকে অবশ্যই অবশ্যই কি হইতে হবে, সমান হইতে হবে। আমরা আশা করি এতটুকু এখানে বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট গ্রাফ দেখব। আমরা এখন এই গ্রাফটা দেখব যে ঘনমাত্রার সাথে সময়ের কিভাবে চেঞ্জ হয়, আমরা এখন দেখব ঘনমাত্রার সাথে সময়ের কিভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, চলো আমরা দেখি। আসো একটা জিনিস দেখো, একদম যখন সময়ের শুরুতে মানে একদম যখন স্টার্টিং এ, হ্যাঁ একদম স্টার্টিং এ কি ছিল, এই বিক্রিয়ক অনেক বেশি পরিমাণে ছিল না, বিক্রিয়কের ঘনমাত্রা অনেক কি ছিল তো বলতো, বেশি ছিল। তাহলে একদম স্টার্টিং এ বিক্রিয়কের ঘনমাত্রা অনেক বেশি ছিল। সময় যত যাবে, দেখো সময় যত যাবে আস্তে আস্তে কি হচ্ছে,
বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা কি হবে, কমতে থাকবে। অর্থাৎ তোমার এখানে বিক্রিয়কের ঘনমাত্রা এভাবে করে কমতে থাকতেছে, ঠিক আছে। বিক্রিয়কের ঘনমাত্রা এভাবে করে তোমার হচ্ছে ভাই দেখো কমতে থাকবে। আর দেখো তো সময় যত যাবে আস্তে আস্তে কি হচ্ছে ভাই, তোমার উৎপাদনটা বাড়তেছে না। তার মানে একদম সময়ের একদম স্টার্টিং মানে একদম 0 সেকেন্ড সময়ে কোনো উৎপাদ উৎপন্ন ছিল, কোনো কিন্তু উৎপাদ উৎপন্ন ছিল না। কিন্তু সময় যত আগাবে আস্তে আস্তে উৎপাদনটাও তত কি হবে বলো তো, বাড়তে থাকবে। অর্থাৎ সময় আগানোর সাথে সাথে কিন্তু তোমার এখানে উৎপাদের ঘনমাত্রাটাও তোমার এখানে আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে জিনিস কি হচ্ছে, এখানে এইখানে দেখো সময় যত যাবে বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমতেছে এখানে কালো দাগটা, আর সময় যত যাবে উৎপাদের ঘনমাত্রাটা আস্তে আস্তে বাড়তেছে। আর তারা ঠিক যখন সাম্য অবস্থায় পৌঁছাবে, তারা যখন ঠিক সাম্য অবস্থায় পৌঁছাবে, খেয়াল করে দেখো, তারা যখন ঠিক সাম্য অবস্থায় পৌঁছাবে কারো ঘনমাত্রা বাড়বেও না, কারো ঘনমাত্রা কমবেও না, অর্থাৎ ঘনমাত্রা তখন ফিক্সড হয়ে যাবে। অর্থাৎ এটা ঘনমাত্রা এরকম হয়ে যাবে, এটার ঘনমাত্রা এরকম হয়ে যাবে। আমি জিনিসটা তোমাকে বুঝাই বলতেছি ভাই। তাহলে এইটা কার গ্রাফ, প্রথমটা যেটা আছে এটা হচ্ছে তোমার ভাই বিক্রিয়ক, এটা হচ্ছে ভাই বিক্রিয়ক। আর পরেরটা কার গ্রাফ, লাল গ্রাফটা তোমার হচ্ছে ভাই উৎপাদক। লাল গ্রাফটা কি হচ্ছিল, এভাবে করে বাড়তেছিল, এভাবে করে বাড়তেছিল। দেখো এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট কনক্লুশন আসার চেষ্টা করবো, সেটা হচ্ছে যে আচ্ছা, আর এই যে সবুজ দাগটা এখান থেকে কি স্টার্ট হয়েছে ভাই, এখান থেকে তোমার হচ্ছে ভাই সাম্যাবস্থা স্টার্ট হয়েছে। এই যে এখান থেকে আমাদের কি স্টার্ট হয়েছে, সাম্যাবস্থা। এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট কনক্লুশনে আসবো। চলো আমি সাম্যাবস্থাটাকে একটু ডটেড লাইন করে দিই, হ্যাঁ। আমি সব বুঝে দিব ভাই, আমি জানি তোমার মনে কি কনফিউশন তৈরি হচ্ছে এখন। ভালো করে লক্ষ্য করে দেখো, সাম্যাবস্থায় পৌঁছানোর পরে দুজনের ঘনমাত্রা তোমার কি হয়ে যায় বলে, আর চেঞ্জ হয় না। আমি আরেকবার বলি, একদম স্টার্টিং এ কি হয়, বিক্রিয়কের ঘনমাত্রা অনেক বেশি থাকে, পরে আস্তে আস্তে ঘনমাত্রাটা কমতে কমতে থাকে, আর উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে তোমার এখানে বাড়তে থাকবে। ঠিক যখন সাম্যাবস্থায় পৌঁছাবে তখন উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ হবে না, বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হবে না, ফলে তুমি বাইরে থেকে কোনো ধরনের চেঞ্জ দেখতে পারবা না। এখন আমি তোমাকে একটা জিনিস বলি, দেখো সাম্যাবস্থার শর্ত হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান হইতে হবে। সাম্যাবস্থার মধ্যে বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা যেটা আছে, যেমন এই এই যে লাল দাগটা কি নির্দেশ করতেছে, উৎপাদের ঘনমাত্রা, কালো দাগটা কি নির্দেশ করতেছে, বিক্রিয়কের ঘনমাত্রা। সাম্যাবস্থায় এই দুইটাকে সমান হওয়াটা ম্যান্ডেটরি না। আরেকবার জিনিসটা আমি বুঝাই বলি, সাম্যাবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রা আর উৎপাদের ঘনমাত্রা এই দুটাকে সমান হওয়া ম্যান্ডেটরি না। সমান হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু মাস্ট বি সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা সমান হইতেই হবে। যদি দুইটা সমান না হয় তাহলে কিন্তু দেখো একজনের স্পিড যদি বেশি হয় একজনের স্পিড যদি কম হয়, তুমি কিন্তু বাইরে থেকে চেঞ্জ দেখতে পারবা। জিনিসটা বুঝো, যদি একজনের স্পিড যদি কম হয় আর একজনের স্পিড যদি বেশি হয়, তাহলে বাইরে থেকে তুমি কি দেখতে পারবা, চেঞ্জ দেখতে পারবা। তাহলে দোনোটার স্পিডকে কি হইতে হবে, সমান হইতে হবে, তখনই তুমি কোনো ধরনের কি দেখতে পারবা না, চেঞ্জ দেখতে পারবা না। কিন্তু ঘনমাত্রার ব্যাপারটা বুঝো জিনিসটা, ঘনমাত্রার ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, এরা যখন সাম্যাবস্থায় পৌঁছাবে ঘনমাত্রাটা ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ বাইরে থেকে তখন তুমি আর চেঞ্জ দেখতে পারবা না। কিন্তু এখানে কিন্তু বারবার বলতেছি, সাম্যাবস্থায় পৌঁছালে ম্যান্ডেটরি না, যে মানে অত্যাবশ্যক না যে বিক্রিয়কের ঘনমাত্রা আর উৎপাদের ঘনমাত্রা সমান হইতে হবে, এটা কিন্তু অত্যাবশ্যক না। এমন হইতে পারে সাম্যাবস্থায় পৌঁছানোর পরে উৎপাদের ঘনমাত্রা বাড়তে পারে, বিক্রিয়কের ঘনমাত্রা কম থাকতে পারে, সমানও হইতে পারে, আবার এটা বেশি এটা কমও হইতে পারে। এই জিনিসটা আমরা দেখবো। জাস্ট আপাতত এতটুকু বুঝে যাও, হ্যাঁ, আপাতত এতটুকু বুঝে যাও ভাই, কারণ এই জিনিসটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে এখান থেকে যদি আমরা একটু করে কনক্লুশন টানি, আমরা এখান থেকে কি কনক্লুশন টানতে পারি, আমরা এখান থেকে কনক্লুশন টানতে পারি যে সাম্যাবস্থায় অবশ্যই সম্মুখমুখী বিক্রিয়ার হার ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটাকে সমান নিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা কনক্লুশন টানি, দাঁড়াও আমি যদি একটু এটাকে উপরে তুলে দিই, তাহলে এখান থেকে হচ্ছে আমরা লিখতে পারি সাম্যাবস্থায় সম্মুখমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার অবশ্যই সমান হতে হবে, অবশ্যই মানে স্পিডটাকে অবশ্যই সমান হতে হবে, হ্যাঁ, সমান হতে হবে, এটা মাস সমান হতে হবে। আর এটার জন্য তুমি তাহলে লিখতে পারো এখান থেকে কি, এখানে হচ্ছে যে সাম্যাবস্থায় বিক্রিয়ক ও উৎপাদের
বিক্রিয়ক ও উৎপাদের ঘনমাত্রা সমান হওয়াটা অত্যাবশ্যক নয়। মানে অবশ্যই হইতে হবে এমন ব্যাপারটা না, হইতেও পারে নাও হইতে পারে। জিনিসটা আমি তোমাকে আরেকবার বুঝাই বলি, যাদের মনে এখনো কনফিউশন হচ্ছে আমি বুঝাই বলি। একটা জিনিস তুমি নিজে চিন্তা করো ভাই, সেটা হচ্ছে যে ভাই ধরো একটা গাড়ি 10 মিটার/সেকেন্ড বেগে আসতেছে, আর অন্য একটা গাড়ি উল্টা দিক থেকে 10 মিটার/সেকেন্ড বেগে আসতেছে। তাহলে এদের ব্যাগ যদি সমান হয় তাহলে একজন আরেকজনকে কি করে দিবে? যদি ধাক্কা খায় তখন একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিবে ব্যাগটাকে, তাই না? তখন কিন্তু জিনিসটি স্থির হয়ে থাকতেছে, অর্থাৎ বাইরে থেকে তোমাকে কি মনে হবে জিনিসটি স্থির আছে। তো সেম ভাবে এই জন্য এখানে দেখো, এই যে সামনের বিক্রিয়াটা যেভাবে ঘটবে, যে স্পিডে ঘটবে, পিছনের বিক্রিয়াটা ঠিক যদি সেম স্পিডে ঘটে, একজনের স্পিড আরেকজনের স্পিডকে ক্যান্সেল আউট করে দিবে, ফলে তোমার কাছে মনে হবে জিনিসটি স্থির আছে, অর্থাৎ সাম্য অবস্থায় পৌঁছাইছে। তাহলে সাম্য অবস্থায় পৌঁছানোর জন্য এই শর্তটাকে অবশ্যই তোমার মানতে হবে। কিন্তু দেখো ঘনমাত্রা যে ব্যাপারটা আছে, হ্যাঁ ব্যাপারটা যে ঘনমাত্রা সাম্য অবস্থায় পৌঁছানোর পর চেঞ্জ হতে পারবে না, মানে দেখো এখানে স্থির হয়ে গেছে কিন্তু, হ্যাঁ চেঞ্জ হতে পারতেছে না। কিন্তু এমন না যে দুজনের ঘনমাত্রাকে সমান হইতে হবে, এটা ম্যান্ডেটরি না, কিন্তু স্পিডটাকে সমান হইতেই হবে। তো এই জিনিসটা ভাই একদম মাথায় গেঁথে নাও, কারণ এখান থেকে কিন্তু মানুষজন ভুল করে। হ্যাঁ, একটু করে জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে। আশা করি ভাই এতটুকু আমরা এখানে বুঝতে পারছি ভাই। তাহলে চলো আমরা এরপরে নেক্সট আর একটা ইম্পর্টেন্ট জিনিসে যাই। সেটা হচ্ছে যে তোমাকে এখানে একটা জিজ্ঞেস করবে জিনিস, সেটা হচ্ছে প্রমাণ করো যে, তোমাকে বলবে প্রমাণ করো যে রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। ভাই একটু দেখতে থাকো, আমি তোমাকে একদম সব ক্লিয়ার করে দিব। আমি জানি তোমার মনে এখন হয়তো অনেক কনফিউশন হচ্ছে, কিন্তু আর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, তাহলে তোমাকে এখানে বলছে কি, তোমাকে বলতেছে যে প্রমাণ করো যে রাসায়নিক সাম্যাবস্থাটা কি বলতো, গতিশীল অবস্থা। এই জিনিসটা তোমাকে কি করতে বলছে ভাই? প্রমাণ করতে বলছে। হ্যাঁ, আমি তোমাকে জিনিসটা বলি, দেখো আমরা আগে কিন্তু বলে আসছি রাসায়নিক সাম্যাবস্থা থেকে কিন্তু বাইরে থেকে মনে হয় যে কোনো চেঞ্জ হচ্ছে না, ভিতরে ভিতরে কিন্তু চেঞ্জ হবে। দেখো ভিতরে ভিতরে কিন্তু এটা থেকে কিন্তু এটা তৈরি হচ্ছে, আবার উৎপাদন থেকে কিন্তু বিক্রিয়ক তৈরি হচ্ছে, কিন্তু যেহেতু ওটা সেম স্পিডে হচ্ছে তাই আসলে তুমি জিনিসটা বুঝতে পারো না। হ্যাঁ, এটাই তোমাকে বলছে প্রুফ করো, তোমাকে প্রুফ করতে হবে যে রাসায়নিক সাম্যাবস্থাটা হচ্ছে একটা কি অবস্থা, কোনো স্থির অবস্থা না। যদিও বাইরে থেকে এটাকে স্থির অবস্থা মনে হয়, আসলে সেটা একটি স্থির অবস্থা না। তোমাকে প্রুফ করা লাগবে রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে একটা গতিশীল অবস্থা। তো মনে মনে কোয়েশ্চেন আসবে তোমার, ভাই কিভাবে প্রুফ করবো? চলো প্রুফ করার দায়িত্ব তো আমার, আমি চলো তোমাকে প্রুফ করে দেখাই জিনিসটা। হ্যাঁ, তুমি জাস্ট একটু ধৈর্য নিয়ে বসো, ধৈর্য নিয়ে জিনিসটা দেখতে থাকো। তো প্রুফ করার জন্য আমরা হচ্ছে একটা বিক্রিয়ার সাহায্য নিব। সেটা হচ্ছে যে ভাই হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায় আছে, প্লাস এটার সাথে আমরা বিক্রিয়া করা হচ্ছে আয়োডিনকে গ্যাসীয় অবস্থায়, আর এখানে আমরা টেম্পারেচার দিব। টেম্পারেচার দিলে সেখানে উভমুখী বিক্রিয়া ঘটবে। তো উভমুখী বিক্রিয়া ঘটলে এখানে কি তৈরি হবে ভাই? হাইড্রোজেন আয়োডাইড তৈরি হবে। এটা তো আমরা সবাই জানি, 2 মোল হাইড্রোজেন আয়োডাইড গ্যাস এখানে তৈরি হচ্ছে। ওকে, তার মানে আমরা প্রথমে এখানে কি করলাম, আমরা হাইড্রোজেনের সাথে তোমার হচ্ছে আয়োডিন গ্যাসের বিক্রিয়া করাচ্ছি। এখান থেকে তাহলে তোমার কি তৈরি হচ্ছে বলতো? হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে। এখানে একটা জিনিস মনোযোগ দিয়ে লক্ষ্য করো, সেটা হচ্ছে ভাই তোমার এখানে যে আয়োডিনটা আমরা ইউজ করতেছি সেই আয়োডিনটা কিন্তু নর্মাল আয়োডিন। হ্যাঁ, তাহলে আমরা এখন কি করবো, এখানে একটা জিনিস লিখবো। দেখো আমরা লিখবো এখানে বিক্রিয়াটি যে পাত্রে সংঘটিত করা হচ্ছে, বিক্রিয়াটি যে পাত্রে সংগঠিত করা হচ্ছে, মানে বিক্রিয়াটাকে তুমি যে পাত্রে সংগঠিত করা হচ্ছে সে পাত্রে সামান্য পরিমাণ, সে পাত্রে সামান্য পরিমাণ সামান্য পরিমাণ তেজস্ক্রিয় আয়োডিন, যেটাকে আমরা আয়োডিন স্টার বলি, যুক্ত করা হয়। তাহলে এখানে দেখো কাহিনী কিসে, এখানে তাহলে আমরা বললাম যে বিক্রিয়াটা তোমার হচ্ছে ভাই যে পাত্রে সংগঠিত করা হচ্ছে সেই পাত্রে আমরা কি করছি বলতো? সামান্য পরিমাণের তেজস্ক্রিয় আয়োডিন যুক্ত করছি। ভাই তেজস্ক্রিয় আয়োডিন জিনিসটা কি? যেগুলো থেকে তেজস্ক্রিয় রশ্মি বের হয়। তো নর্মাল আয়োডিনকে আমরা নর্মাল আয়োডিন দিয়ে প্রকাশ করি, আর তেজস্ক্রিয় আয়োডিনকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো? আয়োডিন স্টার দিয়ে প্রকাশ করি, I2 স্টার দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা করলাম কি বলো, যে এই বিক্রিয়াটা যেই পাত্রে সংগঠিত হচ্ছে সেই পাত্রে জাস্ট আমরা সামান্য পরিমাণ তোমার কি যুক্ত করছি? এই যে তেজস্ক্রিয় আয়োডিন আমরা যুক্ত করছি। তো তুমি যদি পাত্রটাকে যদি কিছুক্ষণ ধরে এখানে রেখে দাও, তো তুমি দেখবা কি যে কিছুক্ষণ পর দেখা যাবে যে তোমার হাইড্রোজেন আয়োডাইডের সর্বমোট পরিমাণ অপরিবর্তিত আছে। তাহলে আমরা এখানে লিখবো এর পরে কিছুক্ষণ পর দেখা যায় যে, অর্থাৎ এই মানে যুক্ত করার পর তুমি যদি কিছুক্ষণ রেখে দাও, তাহলে কিছুক্ষণ পর
দেখা যায় যে কিছুক্ষণ পর দেখা যায় যে তোমার হচ্ছে ভাই হাইড্রোজেন আয়োডাইডের সর্বমোট পরিমাণ মানে মোট অ্যামাউন্ট সর্বমোট পরিমাণ অপরিবর্তিত অপরিবর্তিত আছে। তার মানে মোট অ্যামাউন্টটা তোমার কি আছে ভাই, অপরিবর্তিত আছে, অর্থাৎ আগে যা ছিল তাও এখনো তাই আছে, অপরিবর্তিত আছে। তাহলে চলো আমি এখানে কি বলছি সেটা তোমাকে বুঝাই বলি। এখানে আমরা বললাম কি, ফার্স্টে তাহলে হচ্ছে আমরা পাত্রের মধ্যে তাহলে তেজস্ক্রিয় আয়োডিন যুক্ত করলাম। যুক্ত করার পর আমরা কিছুক্ষণ রেখে দিছি। কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমরা দেখতেছি কি হাইড্রোজেন আয়োডাইডের মানে মোট যে পরিমাণ সেটা কি আছে বলতো, অপরিবর্তিত আছে। তবে একটা চেঞ্জ করছে। সেই চেঞ্জটা কি, আগের যে হাইড্রোজেন আয়োডাইড ছিল সেই সব হাইড্রোজেন আয়োডাইডে আয়োডিনটা অতেজস্ক্রিয় হইলেও এখন ওই আয়োডিন স্টার যুক্ত করার পরে যে হাইড্রোজেন আয়োডাইড তুমি পাইছো এর মধ্যে কিছু কিছু এইচআই স্টার তৈরি হয়েছে। অর্থাৎ এখানে আগে যে আয়োডিন আগে হাইড্রোজেন আয়োডাইডের মধ্যে যে আয়োডিনটা ছিল এটাকে কমপ্লিটলি কি ছিল, অতেজস্ক্রিয় ছিল। কিন্তু তুমি যখন এখানে আয়োডিন স্টার যুক্ত করছো তখন দেখা গেছে কি যে কিছু কিছু এইচআই স্টারও তোমার এখানে তৈরি হয়ে গেছে। তার মানে এখানে আমরা এখন লিখবো সেটা হচ্ছে এরকম, তবে আগের হাইড্রোজেন আয়োডাইডের সব আই অতেজস্ক্রিয় হলেও I2 স্টার যুক্ত করার পরে যোগ করার পরে কিছু পরিমাণ এইচআই স্টার তৈরি হয়। তার মানে এখানে আমি বলতে চাচ্ছি জিনিসটা হচ্ছে এরকম, যখন তুমি সাপোজ ধরো তোমার হচ্ছে যে এই আয়োডিন স্টারটা তুমি যুক্ত করো নাই, তখন দেখা গেছে যে এইচআই এর পরিমাণ তুমি যুক্ত করার পরেও পরিমাণটা সেম আছে, সেটা ঠিক আছে। কিন্তু ওই পরিমাণের মধ্যে আগে তোমার হচ্ছে যে এইচআই এর মধ্যে সব আয়োডিন অতেজস্ক্রিয় হলো, এখন দেখা যাচ্ছে কি কিছু কিছু তোমার নতুন এইচআই মানে যেগুলো পাচ্ছগুলোর মধ্যে কিছু কিছু এইচআই স্টার আছে। মানে আমি জিনিসটা বলতে চাচ্ছি কি, সাপোজ ধরো আগে যে এইচআই ছিল এখনো ঠিক সেই এইচআই গুলাই আছে, অ্যামাউন্টটা সেম আছে। ধরো আগে 10 গ্রাম ছিল, এখনো 10 গ্রামই আছে, কিন্তু আগের 10 গ্রামের মধ্যে সব আয়োডিন তোমার কি ছিল, অতেজস্ক্রিয় ছিল। এখন দেখা যাচ্ছে কি 8 গ্রাম অতেজস্ক্রিয় আছে, কিন্তু 2 গ্রামের মধ্যে কি তৈরি হয়ে গেছে বলতো, এইচআই স্টার তৈরি হয়ে গেছে। তাহলে এইচআই স্টার কিভাবে তৈরি হবে, এখানে তাহলে একটা রিয়াকশন ঘটছে নিশ্চয়ই। তাহলে এখানে রিয়াকশনটা কি ঘটবে বলো, এখানে তাহলে রিয়াকশনটা কি ঘটবে যদি আমরা লিখতে চাই, এখানে দেখো তাহলে কি রিয়াকশন ঘটছে। এই যে হাইড্রোজেনটা তাহলে তোমার এখানে এই যে I2 স্টারের সাথে যুক্ত হয়েছে, এখানে তাহলে তোমার তৈরি হয়েছে 2HI স্টার। ঠিক আছে, এই জিনিসটা তোমার এখানে তাহলে তৈরি হয়েছে। এখন দেখো এই জিনিসটা তাহলে কি একসাথে তৈরি হয়েছে না, কিন্তু তোমার এখানে আবার তুমি কি বলতেছো সর্বমোট পরিমাণ অপরিবর্তিত আছে। তাহলে যেহেতু সর্বমোট পরিমাণ অপরিবর্তিত আছে, তাই যতটুকু এখানে এইচআই স্টার তৈরি হবে ঠিক ততটুকু এইচআই কে তোমার কি করতে হবে, ভেঙে যাইতে হবে। আমি তোমাকে জিনিসটা বুঝাই বলি এক্সাম্পল দিয়ে। সাপোজ ধরো আগে তো তোমার এখানে যখন অতেজস্ক্রিয় আয়োডিন ছিল তখন ধরো এইচআই এর অ্যামাউন্টটা ছিল 10 গ্রাম। ঠিক আছে, এখন তুমি এখানে I2 স্টার যুক্ত করছো, তো I2 স্টার যুক্ত করার পরেও দেখা গেছে যে এইচআই এর হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ কত আছে, 10 গ্রামই আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তখন ওই 10 গ্রামের মধ্যে 2 গ্রাম হচ্ছে কি আছে বলতো, সাপোজ ধরো 2 গ্রাম হচ্ছে এইচআই স্টার তৈরি হয়েছে। কি তাহলে এখন আমাকে তুমি জিনিসটা বলো, এখানে যদি 2 গ্রাম এইচআই স্টার তৈরি হয়, তুমি তো বলতো সর্বমোট পরিমাণ অপরিবর্তিত আছে, অর্থাৎ 10 গ্রামই থাকবে হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ। তাহলে 2 গ্রাম এইচআই কে ভেঙে যাইতে হবে না, 2 গ্রাম এইচআই কে কিন্তু তোমার এখানে ভেঙে যাইতে হবে। তাহলে জিনিসটা আমি চলো আগে লিখে দিই, তারপর আমি বুঝাই দিচ্ছি। তাহলে এখানে দেখবো আমরা যেহেতু এরকম সর্বমোট পরিমাণ যেহেতু অপরিবর্তিত, সর্বমোট পরিমাণ যেহেতু অপরিবর্তিত তাই যতটুকু এইচআই স্টার তৈরি হবে ঠিক ততটুকু এইচআই ভেঙে যেতে হবে। নাহলে তো ভেঙে যদি না যায় তাহলে তো মোট পরিমাণ আর অপরিবর্তিত থাকতেছে না। ওকে,
তাহলে এখানে বলতেছে কি যে যতটুকু তোমার যেহেতু সর্বমোট পরিমাণটা অপরিবর্তিত, মানে আগে 10 গ্রাম ছিল এখনো 10 গ্রামই থাকবে, তাই যতটুকু এইচআই স্টার তৈরি হবে ঠিক ততটুকুকে তোমার কি করতে হবে, ভেঙে যাইতে হবে। তাহলে এখানে রিয়াকশনটা কি হবে এই ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে দেখো রিয়াকশনটা কি হবে, এইচআই কিভাবে ভাঙে, 2HI, এটা তাহলে ভাঙবে কিভাবে দেখো, এই H2 প্লাস আয়োডিন আকারে, রাইট। তাহলে এখানে দেখো একটা জিনিস, কতটুকু এইচআই ভাঙবে দেখো তো, এই যে এটা তৈরি হয়েছে কতটুকু, 2 গ্রাম, তাহলে তোমার এইচআই ভাঙবে কতটুকু বলো তো, 2 গ্রামই কিন্তু এইচআই ভাঙবে। তাহলে তোমার এইচআই ভাঙবে কতটুকু ভাই, 2 গ্রাম পরিমাণ। ওকে, তার মানে জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি, আগে মোট 10 গ্রাম ছিল, I2 স্টার যুক্ত করার ফলে 2 গ্রাম এইচআই স্টার তৈরি হয়েছে, তাহলে 2 গ্রাম এইচআই কে ভেঙে যাইতে হবে যেহেতু সর্বমোট পরিমাণটা অপরিবর্তিত, রাইট। আচ্ছা, এইবার এখানে দেখো চমৎকার একটা ঘটনা ঘটছে, যখন H2 আর I2 স্টার থেকে 2HI স্টার তৈরি হচ্ছে, তো এই দেখো বিক্রিয়ক থেকে যখন উৎপাদক তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটাকে তুমি কি বলো, এই বিক্রিয়াটাকে তুমি কিন্তু বলো সম্মুখমুখী বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে তুমি বলো সম্মুখমুখী বিক্রিয়া। আবার খেয়াল করে দেখো, যখন তোমার এইচআই ভেঙে যাচ্ছে, এই যে দেখো এইচআইটা ভেঙে যাচ্ছে, এইচআই ভেঙে বিক্রিয়কগুলো তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটাকে তুমি কি বলো ভাই, এই বিক্রিয়াটাকে তুমি বলো পশ্চাৎমুখী বিক্রিয়া, রাইট, এটাকে তুমি বলো পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে জিনিসটা বুঝো, জিনিসটা তাহলে বুঝো, এখানে এখানে কিন্তু সম্মুখমুখী বিক্রিয়াও ঘটতেছে, পশ্চাৎমুখী বিক্রিয়াও কিন্তু ঘটতেছে, কিন্তু দোনোতে যদি দেখো এটাও 2 গ্রাম এটাও 2 গ্রাম, অর্থাৎ যেহেতু সেম স্পিডে ঘটতেছে, তাই এটাকে তোমার বাহ্যিকভাবে স্থির মনে হচ্ছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি তাহলে সেটা কিন্তু স্থির না। কারণ স্থির হলে কি হইতো দেখো, সাপোজ ধরো এই বিক্রিয়াটা যদি স্থির হইতো, তাহলে তুমি বাইরে থেকে কিছু যুক্ত করলো এর কিছু যায় আসতো না। জিনিসটা আমি তোমাকে বুঝাই বলি, যদি জিনিসটা যদি কি থাকতো বলতো, স্থির থাকতো, তাহলে তুমি বাইরে থেকে যতই I2 স্টার যুক্ত করো এর কিছু যায় আসতো না, কারণ এতে স্থির। কিন্তু এ যেহেতু গতিশীল আছে, যদি এ গতিশীল থাকে তাহলে তাকে হচ্ছে যে ভাই ওই সাম্যাবস্থাটাকে বজায় রাখতে হবে। তাহলে দেখো এই বজায় রাখার জন্য সে এই সম্মুখমুখী বিক্রিয়াও ঘটাইছে, পশ্চাৎমুখী বিক্রিয়াও ঘটাইছে, তার মানে সে হচ্ছে একটা কি, গতিশীল অবস্থা, অর্থাৎ সাম্যাবস্থা হচ্ছে একটা গতিশীল অবস্থা। আমি আরেকবার বলি, সাম্যাবস্থা যদি একটি স্থির অবস্থা হইতো, তাহলে কি তো দেখো তো, মানে ইন্টারনালি যদি স্থির অবস্থা হইতো ভিতর থেকে, তাহলে তুমি যদি এখানে যত I2 স্টার যুক্ত করো না কেন, ওই সাম্যাবস্থার কোনো কিছু যায় আসতো না, কারণ শুধু স্থির ছিল, যদি স্থির থাকতো আর কি। কিন্তু সে যেহেতু স্থির না, সে যেহেতু গতিশীল, তাহলে এর কিন্তু যায় আসবে, এ তখন হচ্ছে জিনিসটাকে ব্যালেন্স করা লাগবে, ব্যালেন্স করানোর জন্য সম্মুখমুখী বিক্রিয়াও ঘটাইছে আর পশ্চাৎমুখী বিক্রিয়া এখানে ঘটাইছে, এই জিনিসটা আমরা এখানে দেখতে পারছি। তাহলে এখানে আমরা লিখবো এখানে এরকম, যেহেতু যেহেতু সম্মুখমুখী বিক্রিয়া ও সম্মুখমুখী সম্মুখমুখী ও পশ্চাৎমুখী উভয় বিক্রিয়া সংঘটিত হচ্ছে, উভয় বিক্রিয়া সংঘটিত হচ্ছে, তাই রাসায়নিক সাম্যাবস্থা, তাই রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা, একটি গতিশীল অবস্থা। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে আনসারটা পেয়ে গেছি। তাহলে এভাবে করে তোমার প্রুফ হয়ে গেছে। এটা কিন্তু তোমাকে হচ্ছে ভাই সরাসরি 2 নম্বরে জিজ্ঞেস করবে, হ্যাঁ 2 নম্বরে তোমাকে তখন কিন্তু এটা আনসার করাই লাগবে, এভাবে করে তুমি এটা হুবহু সেম টু সেম লিখে দিবা, তাহলে দেখবা তুমি ফুল মার্কস পেয়ে যাচ্ছ। সো আমি আশা করতেছি ভাই এই কোশ্চেনটা সবাই বুঝতে পারছো, আর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল। সো চলো আমরা তাহলে এরপরে নেক্সট আমাদের টপিকে যাই। তো আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে তোমার ভাই রাসায়নিক সাম্যাবস্থার শর্ত। না, আমাদের নেক্সট টপিকের নাম আমরা চলে দেখি, মানে কি কি শর্ত আসলে রাসায়নিক সাম্যাবস্থা মেনে চলে। তাহলে আমরা চলে এখন দেখি রাসায়নিক সাম্যাবস্থার শর্ত। ওকে, তাহলে চলো আমরা এখন দেখার চেষ্টা করি কি কি শর্ত হচ্ছে এরা মেনে চলে। আচ্ছা, তাহলে চলো আমরা আস্তে আস্তে দেখে আসো। যেমন 1 নাম্বার শর্ত, 1 নাম্বার শর্ত যদি আমরা দেখি, 1 নাম্বার কি হবে দেখো, এটা আমরা 9-10 সবাই পড়ে আসছিলাম। সেটা কি পড়ছিলাম বলো তো ভাই, আমরা 9-10 একটা সাম্যাবস্থার একটা শর্ত পড়ছিলাম, যেরকম সাম্যাবস্থার মধ্যে কিছু নিয়ামক থাকে। যেমন নিয়ামকগুলো আমরা কি বলতাম, যে তোমার তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, তুমি যদি কোনো কারণে যদি নিয়ামকগুলোকে যদি আনচেঞ্জ রাখো, তোমার অর্থাৎ হচ্ছে তুমি যদি কোনো কারণে যদি তাপমাত্রা, চাপ, ঘনমাত্রাকে যদি অপরিবর্তিত রাখো, তাহলে সাম্যের অবস্থান কি হবে বলো তো, চিরকাল একই জায়গায় থাকবে। আর এদিকে যদি চেঞ্জ করো, তখন ওই যে লাশ হাতেলের নীতি অনুসারে ডানে বামে সরবে।
তাহলে এখান থেকে আমরা প্রথম শর্তটা 1 নম্বর শর্ত এখানে আমরা বলতে পারি যে আমরা বলতে পারি এখানে সাম্যাবস্থায় নিয়ামক কি কি নিয়ামক হইতে পারে? ওই যে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। এদেরকে যদি আমরা কি করি, এদেরকে অপরিবর্তিত রাখলে, সাম্যের অবস্থান চিরকাল একই জায়গায় থাকবে, চিরকাল একই জায়গায় থাকবে, অর্থাৎ কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, কোনো চেঞ্জ আসবে না এদের মধ্যে। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছো এখানে। আচ্ছা, 2 নম্বর জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সাম্যাবস্থা যে কোনো দিক থেকে তোমার কি হতে পারবে, অর্জিত হতে পারবে। মানে তুমি জিনিসটাকে ধরো মানে সম্মুখমুখী দিক থেকে স্টার্ট করো বা পশ্চাৎমুখী দিক থেকে স্টার্ট করো না কেন, সাম্যাবস্থা যে কোনো অবস্থায় তোমার যে কোনো দিক থেকে কি হতে পারবে, অর্জিত হতে পারবে। এবং এটা নির্দিষ্ট পর্যায়ে গিয়েই তোমার হচ্ছে সাম্যাবস্থা অর্জিত হবে। চলো এই জিনিসটাকে আমাকে আমরা লিখে দিই, পরে হচ্ছে আমি তোমাকে বর্ণনা করতেছি এখানে এটা। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো এরকম, সাম্যাবস্থা যে কোনো দিক থেকেই অর্জিত হতে পারে, যে কোনো দিক থেকেই অর্জিত হতে পারে এবং একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়েই সাম্যাবস্থা অর্জিত হয়। একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে সাম্যাবস্থাটা কি হবে, তোমার অর্জিত হবে। তো ভাই এটা দ্বারা কি বুঝাইছেন, চলো আমরা দেখি। আসো, আমরা এখানে একটা বিক্রিয়াকে নিচ্ছি এক্সাম্পল হিসেবে। হ্যাঁ, সোজা বিক্রিয়াকে নিব ভাই, যেহেতু আমরা যেটা একটু আগে যেটা দেখে আসলাম সেটা। সাপোজ ধরো ভাই আমরা নিচ্ছি হচ্ছে যে তোমার এই হাইড্রোজেন গ্যাসীয় অবস্থা প্লাস আয়োডিনের গ্যাসীয় অবস্থা, এখান থেকে সাপোজ ধরো তোমার তৈরি হচ্ছে 2HI এর গ্যাসীয় অবস্থা। আমরা একদম সিম্পল বিক্রিয়াকে নিচ্ছি, এখানে তৈরি হচ্ছে 2HI এর গ্যাসীয় অবস্থা। এখন আমরা প্রথমে আলোচনা করি, আসো শুরুতে, মানে একদম স্টার্টিং এ। হ্যাঁ, শুরুতে একটা জিনিস লক্ষ্য করে দেখো, মানে একদম বিক্রিয়াটা যখন শুরুতে, তখন কি হবে ভাই, তখন এই যে বিক্রিয়কগুলো কি করেছিল, 100% করেছিল। একদম স্টার্টিং এ বিক্রিয়কগুলো কিভাবে 100% আর কোনো উৎপাদ উৎপন্ন হয়েছে একদম স্টার্টিং এ কিন্তু তখনও বিক্রিয়া স্টার্ট হয় নাই, তাহলে তো কোনো উৎপাদ উৎপন্ন হবে না। তাহলে লক্ষ্য করে দেখো, একদম শুরুতে বিক্রিয়কগুলো কিন্তু 100% করে আছে, আর উৎপাদে কত পার্সেন্ট, 0%, মানে কোনো এখনো বিক্রিয়ক উৎপন্ন হয় নাই। সামহাও আমি সাপোজ ধরে নিচ্ছি এরা যখন সাম্য অবস্থায় পৌঁছায়, কখন পৌঁছাবে, সাপোজ আমি ধরে নিচ্ছি যে এটা যদি 20%-এ পৌঁছায়, এটাও যদি 20%-এ পৌঁছায়, আর এটা যদি 80%-এ পৌঁছায়, তখন হচ্ছে এখানে সাম্য অবস্থা অর্জিত হয়। তাহলে এখানে আমি কি করলাম বলতো, আমি ধরে নিচ্ছি বিক্রিয়া হচ্ছে আমার এটা, এবং আমি ধরে নিচ্ছি যে স্টার্টিং এ মানে শুরুতে কি হবে, বিক্রিয়কগুলো 100% করে থাকবে আর উৎপাদে থাকবে 0%। আর আমি ধরে নিচ্ছি যে এই 100% থেকে যখন হচ্ছে ভাই 20%-এ কনভার্ট হয়, মানে এইটা 100% থেকে যখন তোমার 20%-এ কনভার্ট হয়, আবার এটাও যখন 100 থেকে যখন 20-তে কনভার্ট হয়, তখন এটার 80 হয়ে যায় এবং এটা সাম্য অবস্থা অর্জিত হয়। এটা আমি সাপোজ যে কোনো নাম্বার ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, তুমি চাইলে এখানে 20-র জায়গায় 30, 70 এরকম ধরো, তোমার কোনো অসুবিধা নাই, তুমি এটা ধরে নাও জাস্ট। হ্যাঁ, তুমি ধরে নাও যে যখন এটা থেকে যখন 100 থেকে যখন 20-তে কনভার্ট হয়, আবার এটার 100 থেকে যখন 20-তে কনভার্ট হয়, আর এটা যখন 80-তে কনভার্ট হয়, সাপোজ আমরা ধরে নিচ্ছি এখানে সাম্য অবস্থা অর্জিত হয়। এখন তুমি যদি কোনো কারণে এখন এই রিয়াকশনটাকে যদি উল্টা করে দিতা, তাহলে তুমি যদি কোনো কারণে এখন এই রিয়াকশনটাকে যদি উল্টা করে দেওয়া মানে কি, সাপোজ এবার তুমি বিক্রিয়াকে উল্টা করে লিখতেছো। হ্যাঁ, সাপোজ এবার তুমি বিক্রিয়াটাকে উল্টা করে লিখতেছো, অর্থাৎ উল্টা করে লেখা মানে কি, সাপোজ ধরো তুমি এবারে 2HI কে তুমি আগে নিছো, এখান থেকে সাপোজ ধরো তুমি কি তৈরি করবা, এখান থেকে সাপোজ ধরো তুমি এই যে হাইড্রোজেন গ্যাস
আর হচ্ছে ভাই তুমি আয়োডিন গ্যাস তৈরি করবা। তাহলে এইবার স্টার্টিং এ কি হবে দেখো, এবার স্টার্টিং এ দেখো এখানে কিন্তু তুমি বিক্রিয়ক হিসেবে কাকে নিছো তাহলে, হাইড্রোজেন আয়োডাইডকে। এবার এটা কিন্তু স্টার্টিং এ করা থাকবে 100%। আর এরা যেহেতু এখানে উৎপাদক এই বিক্রিয়া অনুসারে, তাহলে এটা কিন্তু 0% থাকবে। সাম্য অবস্থায় গিয়ে কি হবে দেখো, সাম্য অবস্থায় গিয়ে কি হবে দেখো, এটাই সবচেয়ে বেশি আমাদের জন্য আপাতত ইম্পর্টেন্ট জিনিস। সাম্য অবস্থায় গিয়ে কি হবে, সাম্য অবস্থায় এটার হয়ে যাবে তখন 80%, এটার হয়ে যাবে 20%, এটার হয়ে যাবে তোমার 20%। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি দেখো, আমাদের আসলে এটা উদ্দেশ্যটা কি আমি তোমাকে ব্যাখ্যা করি। আমাদের এই জিনিসটা পড়ানোর উদ্দেশ্যটা কি আমাকে বলতেছে, ফার্স্টে দেখো এখানে আমাকে বলছে কি সাম্য অবস্থা যে কোনো দিক থেকে অর্জিত হতে পারে, অর্থাৎ তুমি এই দিক থেকে এদিকে যাও অথবা উল্টা দিক করো, যে কোনো দিক থেকে অর্জিত হতে পারে এবং এটা নির্দিষ্ট অবস্থায় গিয়েই সাম্য অবস্থা অর্জিত হয়। দেখো তো কখন অর্জিত হবে, এখানে এর যখন 20% থাকবে, এর যখন 20%, এর যখন 80%। সেম ভাবে তুমি যদি উল্টা দিক থেকে ঘটাও, এর 80%, এর 20% এবং এর 20% হলেই সাম্যাবস্থা অর্জিত হবে। তার মানে জিনিসটা হচ্ছে কি, এখানে তাহলে আমরা মনে রাখবো সাম্যাবস্থা যে কোনো দিক থেকে অর্জিত হতে পারে, তবে খেয়াল রাখতে হবে তোমার যে দিক থেকে তুমি বিক্রিয়াটা সংগঠিত করো না কেন, একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়েই তোমার কি হবে, সাম্যাবস্থা অর্জিত হবে। এমন না যে তুমি জিনিসটাকে উল্টা করে দিছো তাহলে সাম্যাবস্থায় গিয়ে পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাবে, এমন না ভাই। তুমি যে দিক থেকেই ঘটাও না কেন, তোমার হচ্ছে ভাই সাম্যাবস্থার একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে তোমার কি হবে ভাই, অর্জিত হবে। তো আমি আশা করতেছি তোমরা এই জিনিসগুলো এখানে বুঝতে পারছো ভাই। তারপরে চলো তাহলে আমরা 2 নম্বর শর্ত পর্যন্ত আমরা দেখে ফেললাম। চলো তাহলে আসো আমরা 3 নম্বর শর্তটা দেখে আসো। 3 নম্বর শর্ত, 3 নম্বর শর্তটা দেখো। 3 নম্বর শর্ত হচ্ছে যে সাম্যাবস্থা কখনো ওপেন সিস্টেমে অর্জিত হতে পারে না। আগে আমি লিখে দিই, পরে আমি বুঝাচ্ছি তোমাকে। তাহলে 3 নম্বর শর্ত হচ্ছে যে সাম্যাবস্থা কখনো ওপেন সিস্টেমে অর্জিত হতে পারে না, অর্জিত হতে পারে না। ভাই এটা দ্বারা কি বুঝাইছেন, চলো আসো দেখি। সাপোজ আমরা এখানে একটা এক্সাম্পল কে নিচ্ছি। ধরো এখানে হচ্ছে আমাদের এ এবং হচ্ছে আমরা বি রাখছি। সাপোজ ধরো এখানে হচ্ছে আমরা তোমার এটাকে সি এবং ডি তৈরি হচ্ছে। আচ্ছা, তো কোনো কারণে এটাকে তুমি খোলা পাত্রে সংগঠিত করছো, এই বিক্রিয়াটাকে সাপোজ তুমি কোথায় সংগঠিত করতেছো, খোলা পাত্রে, মানে ওপেন সিস্টেমে। খোলা পাত্র মানে ওপেন সিস্টেম। এখন এটাকে যদি তুমি খোলা পাত্রে সংগঠিত করো, সাপোজ ধরো ডি হচ্ছে গ্যাস, তোমার ধরো ডি হচ্ছে গ্যাস, তাহলে ডিটা কি হবে, উড়ে যাবে না? তো ডিটা যদি উড়ে যায়, তাহলে এটা কি আর পিছনে ব্যাক করতে পারবে? পিছনে ব্যাক করতে পারবে না। পিছনে যদি ব্যাক না করে, তাহলে এটা কি তোমার উভমুখী বিক্রিয়া হবে? উভমুখী বিক্রিয়া হবে না। রাসায়নিক সাম্যাবস্থার একটা মেইন শর্তই হচ্ছে যে এটা উভমুখী বিক্রিয়াতেই শুধুমাত্র সাম্যাবস্থা দেখতে পাওয়া যায়। এটা যদি উভমুখী বিক্রিয়াই না, তাহলে এখানে সাম্যাবস্থার কোনো প্রশ্নই উঠে না। এই জন্য সাম্যাবস্থা কখনো ওপেন সিস্টেম অর্জিত হতে পারে না। তাহলে এখানে তুমি একটা নোট লিখে রাখতে পারো। নোটটা হচ্ছে যে সাম্যাবস্থা শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। সাম্যাবস্থা শুধুমাত্র উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। মানে একমুখী বিক্রিয়া দিলে আসলে সেখানে তুমি কি করতে পারবা না, এই যে সাম্যাবস্থার কনসেপ্টটাকে ইউজ করতে পারবা না। ওকে, তাহলে চলো আমি এটাকে বক্স করে দিই এখানে, নোট মনে রাখিও তাহলে এটা। তাহলে যদি কখনো একমুখী বিক্রিয়া দেখো, সেটা আসলে কি হবে না, সাম্যাবস্থা সেখানে আসলে অর্জিত হতে পারবে না। সেটা আমাদের এটা মনে রাখতে হবে। আচ্ছা, গেল এটা। 4 নম্বরে আসো। 4 নম্বর কি বলে দেখো, সেটা হচ্ছে ভাই তোমার ধরো একটা প্রভাবক তুমি এখানে অ্যাড করছো। সাপোজ ধরো এখানে তুমি এই বিক্রিয়াটার মধ্যে একটা প্রভাবক অ্যাড করছো। হ্যাঁ, প্রভাবক মানে তো আমরা কি সেটা পড়ে আসছি, এটা আমরা আগে পড়ছি এটা। এই প্রভাবকটা কিন্তু তোমার সাম্যের অবস্থানে কোনো কি করতে পারবে না বলো তো, চেঞ্জ করতে পারবে না। অর্থাৎ 20% গিয়ে এবং 80% গিয়ে সাম্য অবস্থান চেঞ্জ, মানে সাম্য অবস্থান অর্জিত হবে। ঠিক আছে, কিন্তু প্রভাবক যুক্ত করলে কি হবে, প্রভাবক যুক্ত করলে যেটা হবে, এই সাম্যের অবস্থানটা অর্জন করা ফাস্ট হবে। মানে দ্রুত হইতে পারে, স্লো হইতে পারে। যদি তুমি ধনাত্মক প্রভাব যুক্ত করো, তাহলে জিনিসটা হচ্ছে ফাস্ট হবে। আর যদি ঋণাত্মক প্রভাব যুক্ত করো, তাহলে সেটা স্লো হবে। আমরা কিন্তু প্রভাবক নিয়ে পুরো একটা লেকচারে দিছি এবং এটা ডিটেলসে আমরা পড়ছিলাম, তখন আমরা এই জিনিসটা বলে আসছিলাম। তাহলে চলো জিনিসটাকে আমি লিখে দিই এখানে। আমরা তাহলে লিখবো কি এখানে বলতো, প্রভাবক কখনো সাম্যের অবস্থানকে, আমরা তাহলে লিখবো এখানে এরকম যে প্রভাবক কখনো সাম্যের অবস্থানকে
পরিবর্তন করতে পারবে না, পরিবর্তন করতে পারে না, পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র সাম্যের অবস্থান অর্জনকে, সাম্যের অবস্থান অর্জনকে দ্রুত বা মন্থর করে। মানে হয় ফার্স্টে অর্জন করতে সাহায্য করবে, মানে এই যে 100% থেকে যে তোমার 20% কনভার্ট হচ্ছিল, এটা হয় সে ফার্স্ট ভাবে সে অর্জন করতে সাহায্য করবে, অথবা স্লো ভাবে অর্জন করতে সাহায্য করবে। ফার্স্ট ভাবে কখন করবে ভাই? তুমি যদি সেখানে কি ইউজ করো, ধনাত্মক প্রভাবক ইউজ করো। হ্যাঁ, তুমি যদি এই ফার্স্ট কখন হবে বলো, দ্রুত কখন হবে? তুমি যদি সেখানে ধনাত্মক প্রভাবক ইউজ করো। মন্থর কখন হবে? যখন তুমি এখানে ঋণাত্মক প্রভাবক ইউজ করবা। তাহলে তোমার মন্থর কখন হবে? যখন তুমি এখানে ঋণাত্মক প্রভাবক ইউজ করবা। আর দ্রুত কখন হবে? যখন তুমি এখানে ধনাত্মক প্রভাবক ইউজ করবা। সো এটা আসলে ডিপেন্ড করতেছে। হ্যাঁ, মানে সবসময় এমন না যে সবসময় ফাস্ট করবে, সেটা ডিপেন্ড করতেছে তুমি আসলে কি করতেছো, যুক্ত করতেছো। যদি ধনাত্মক প্রভাব যুক্ত করো তাহলে তোমার এটা ফাস্ট হবে, আর ঋণাত্মক প্রভাব যুক্ত করলে সেটা স্লো হবে। ওকে, আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। পরবর্তীতে একটা ছোট টপিক আছে, চলো আমরা এই টপিকটা পড়াই দিই এখানে। সেটা হচ্ছে তোমার ভাই সাম্যাবস্থার প্রকারভেদ। নাম হচ্ছে আমাদের সাম্যাবস্থার প্রকারভেদ। একদম ছোট টপিক, এটা চলো একটু দেখাই দিই এখানে। আচ্ছা, এটা কি ছিল ভাই? সাম্যাবস্থার প্রকারভেদ গুলো আমরা আগে 9-10 পড়ে আসছি এগুলা। তো এটা দেখো, আমি একটু করে দাগটা বাঁকা হয়েছে এখানে, কি ব্যাপার? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। তাহলে চলো সাম্যাবস্থার প্রকারভেদ আমরা দেখি। দুই প্রকারের ছিল ভাই, একটাকে আমরা বলতাম সমসত্ব সাম্যাবস্থা, সমসত্ব সাম্যাবস্থা। ভাই এটা মানে কি ছিল তোমার? সমসত্ব সাম্যাবস্থা মানে, সমসত্ব সাম্যাবস্থা বলতে আসলে বুঝাইতো যেখানে তোমার যে বিক্রিয়ক গুলা থাকবে এদের সবার হচ্ছে ভাই ভৌত অবস্থা সেম হবে, অর্থাৎ সবাই যদি গ্যাস হয় তাহলে সবাই গ্যাস হবে। এটা ছিল হচ্ছে আমাদের ভাই এই সমসত্ব সাম্যাবস্থা। ধরো সি এটাও গ্যাস হবে, ডি এটাও গ্যাস হবে, আর এখানে যদি কোনো প্রভাবক দাও এটাও গ্যাস হবে। অর্থাৎ সমসত্ব সাম্যাবস্থায় কি হতো, এদের সবার হচ্ছে ভৌত অবস্থাটা সেম থাকতো। আরেকটা ছিল তোমার হচ্ছে ভাই 9-10 পড়ে আসছো অসমসত্ব সাম্যাবস্থা। ভাই এখানে কি হইতো? অসমসত্ব সাম্যাবস্থার মধ্যে এখানে যেটা হইতো, যে কোনো একজনের তোমার কি থাকবে বলো তো? ভিন্ন থাকবে। মানে মিনিমাম একজনের, বেশিও হইতে পারে, কিন্তু মিনিমাম একজনের তোমার কি থাকবে ভাই? ভিন্ন থাকবে। অর্থাৎ ধরো এখানে এ গ্যাসীয় নিছো, ধরা যাক বিটাকেও গ্যাসীয় নিছো, মানে তারপরে ধরা যাক তোমার এখানে ই, এখানে তুমি প্রভাবক হিসেবে ইউজ করতেছো, তো ইটাও তোমার এখানে গ্যাসীয় আছে। ধরো এখানে সি তৈরি হচ্ছে, এটাও গ্যাসীয়। ধরো এখানে তোমার এফ তৈরি হচ্ছে, কিন্তু এফটা সলিড। তাহলে দেখো এখানে এফ সলিড হওয়ার কারণে, মানে এফটা একটু ভিন্ন হওয়ার কারণে সেটা কি হয়ে গেছে? অসমসত্ব হয়ে গেছে। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের এখানে মেইন তোমার হচ্ছে ভাই সমসত্ব সাম্যাবস্থার প্রকারভেদ। তাহলে চলো আমরা এরপরে ইম্পর্টেন্ট জিনিস স্টার্ট করি। আমাদের যেটা আসবে হচ্ছে ভাই, যেটাকে আমরা বলি তোমার ভর ক্রিয়ার সূত্র। ওকে, তাহলে আমরা চলো আলোচনা করবো এখন ভর ক্রিয়ার সূত্র নিয়ে। এটা হচ্ছে আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি, ভর ক্রিয়ার সূত্রগুলা। সেটা তো কোডিং কিছু না ভাই, নাম দেখে ঘাবড়ানোর কিছু নেই, আমি একদম সোজা করে পড়াবো এগুলো। চলো আসো দেখি আমরা চলো একটা বিক্রিয়া দেখি আগে। হ্যাঁ, তো একটা বিক্রিয়া লিখে ফেলি। চলো আমরা ধরো এ, এটা ধরো গ্যাসীয় অবস্থায় আছে। তারপরে বি, এটাও ধরো তোমার গ্যাসীয় অবস্থায় আছে। তারপরে এখানে তোমার হচ্ছে ভাই, এখানে আমি বারবার বলে দিচ্ছি ভাই, এখানে কিন্তু গ্যাসীয় অবস্থাগুলা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে। কি ভূমিকা পালন করতেছে একটু পরেই বুঝতে পারবা। এখন না, এখন আমি এটা পড়াই নাই। এখানে যদি সলিড থাকতো তাহলে কি হতো, লিকুইড থাকলে কি হবে, সব আলোচনা করবো ভাই। জাস্ট আপাতত তোমাকে সিম্পলিফাই করার জন্য আমি এখানে গ্যাসীয় অবস্থা চিন্তা করতেছি সবগুলো। হ্যাঁ, তো এটা এ, এটা ধরো তোমার বি, এটা ধরো তোমার সি, এটা ধরো তোমার হচ্ছে ডি। ওকে, এই বিক্রিয়াটাকে আমরা এখানে চিন্তা করতেছি, আসো। আচ্ছা, তাহলে এখানে চলো আমরা এটাকে কাছে আনি আরো। হ্যাঁ, ওকে, তাহলে এখানের মধ্যে আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে দিই আগে। এখানের মধ্যে আমরা সবাই অলরেডি হচ্ছে যে ভাই দেখো তো, এই ঘনমাত্রার ব্যাপারটার সাথে কিন্তু আমরা অনেকে পরিচিত, 9-10 আমরা পড়ে আসছি। আমরা এটাকে বলতাম কি বলতো? মোলার ঘনমাত্রা। আমরা এটাকে কি বলতাম বলো? মোলার ঘনমাত্রা বলতাম। মোলার ঘনমাত্রা, এগুলো আমরা হচ্ছে দ্রাব্যতা গুণফলও কিন্তু পড়ছি। তো মোলার ঘনমাত্রাগুলোকে আমরা কিভাবে কিভাবে প্রকাশ করি দেখো। যেমন এর মোলার ঘনমাত্রাকে আমরা প্রকাশ করব এ লেখার পরে
এর সাথে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব জাস্ট। বি এর মোলার ঘনমাত্রাকে আমরা প্রকাশ করব বি লেখার পরে বির সাথে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব জাস্ট। সি এর মোলার ঘনমাত্রাকে সি লেখার পরে সি এর সাথে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব জাস্ট। আর ডি এর মোলার ঘনমাত্রাকে আমরা কিভাবে লিখি, ডি লেখার পরে ডি এর সাথে জাস্ট আমরা এখানে থার্ড ব্র্যাকেট লাগাই দিব। এটা থেকে গেছে মোলার ঘনমাত্রা লেখার উপায়। একটা জিনিস আছে তোমার, সেটাকে আমরা বলি মোলার সক্রিয় ভর। আর একটা জিনিস আছে যেটাকে আমরা কি বলি ভাই, মোলার সক্রিয় ভর বলি। ভাই এটাকে কিভাবে প্রকাশ করে দেখো, আমি আরেকবার বলি, মোলার ঘনমাত্রাকে জাস্ট কিভাবে প্রকাশ করে, ধরো এ এর মোলার ঘনমাত্রা, তাহলে এ লেখার পরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। বি এর মোলার ঘনমাত্রা হলে বি লেখার পরে থার্ড ব্র্যাকেট দিবা। ডি এর মোলার ঘনমাত্রা হলে ডি লেখার পরে থার্ড ব্র্যাকেট দিয়ে দিবা। আরেকটা জিনিস আছে তোমার কি বলতো, মোলার সক্রিয় ভর। ভাই এই জিনিসটা কি, মোলার সক্রিয় ভর? মোলার সক্রিয় ভর মানে হচ্ছে, সাপোজ ধরো তুমি এ এর মোলার সক্রিয় ভর বের করবা, তাহলে আগে এ এর মোলার ঘনমাত্রা লিখবা, জাস্ট এটার পাওয়ার হিসেবে এটার মোল সংখ্যাটাকে লিখে দিবা। তাহলে এটাই হচ্ছে তোমার এ এর মোলার সক্রিয় ভর। সাপোজ এখন তোমার ইচ্ছা করতেছে তুমি বি এর মোলার সক্রিয় ভর লিখবা, কিভাবে লিখবা, আগে বি এর মোলার ঘনমাত্রাকে লিখবা, মোলার ঘনমাত্রাকে লিখার পরে বি এর হচ্ছে যে ভাই মোল সংখ্যাটাকে পাওয়ার হিসেবে তুলে দিবা। এটা হচ্ছে তোমার ভাই বি এর মোলার সক্রিয় ভর। সেম ভাবে সি এর জন্য কাহিনী সেম, সিটাকে তুলে দিবা। তাহলে এটাকে লাল কালার দিয়ে দেখাই, যেহেতু ওগুলোকে লাল কালার দিয়ে দেখাইছি। আর ডি এর ক্ষেত্রে, ডি এর যদি মোলার সক্রিয় ভর বের করতে পারে, ডি লিখার পরে ডি এর জাস্ট মোল সংখ্যা যেটা, এটাকে তুমি পাওয়ার হিসেবে তুলে দিবা। সো এটাই হচ্ছে তোমার কি বলতো ভাই, মোলার সক্রিয় ভর। ওকে, আচ্ছা। তাহলে এইবার যদি আমরা একটু করে আগাই, সেটা হচ্ছে ভাই দেখো বিক্রিয়ার হার যেটা আছে, বিক্রিয়ার হার যেটা আছে সেটার ইংলিশ টার্ম কি হবে ভাই, বিক্রিয়া হার, রেট অফ রিয়াকশন। দেখো বিক্রিয়া হারের ইংলিশ হবে রেট অফ রিয়াকশন, রাইট? বিক্রিয়া হারের ইংলিশ কিন্তু হবে তোমার হচ্ছে কত ভাই, রেট অফ রিয়াকশন। তো বিক্রিয়া হারকে কিন্তু আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি। বিক্রিয়া হারকে দেখো আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি, ঠিক আছে? যেমন কি কি পার্ট, একটাকে আমরা বলতে পারি তোমার হচ্ছে ভাই সম্মুখমুখী বিক্রিয়ার হার, একটাকে তাহলে আমরা বলতে পারি তোমার সম্মুখমুখী বিক্রিয়ার হার। এটা ইংলিশ কি হবে ভাই, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন। এখন এটাকে তো আর আমরা এত বড় করে লিখবো না, সংক্ষেপে এটাকে আর এফ দিয়ে প্রকাশ করা হয়। আর আরেকটা আছে তোমার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, আরেকটা আছে তোমার হচ্ছে ভাই পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, এটাকে আমরা বলবো রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, আর বি দিয়ে প্রকাশ করবো এটাকে আমরা। তাহলে আরেকটা হচ্ছে তোমার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, এটাকে আমরা আর বি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো তো ভাই আমরা অলরেডি তোমার হচ্ছে ভাই এই যে বিক্রিয়া হারে কিন্তু আমরা সূত্র পড়ে আসছিলাম, সেটা কি ছিল ভাই, আমি তোমাকে যদি একটু মনে করানোর চেষ্টা করে দেখি। দেখো বিক্রিয়া হারের আমরা সূত্র কি পড়ছিলাম ভাই, আর দেখো এখান থেকে আমরা দেখাই দিই কোথায় ছিল। এই যে দেখো বিক্রিয়া হারের আমরা কিন্তু এই সূত্রটা পড়ে আসছি। দেখো বিক্রিয়া হার ইকুয়ালস টু তোমার এখানে বিক্রিয়া হার ধ্রুবক, এটা ঘনমাত্রার উপরে পাওয়ার কত বসাইতা, এন বসাইতা এখানে, ঠিক আছে? তো মানে ওই যে মানে এখানে আসলে বেসিক্যালি এন দ্বারা কি বুঝাইতো, বিক্রিয়া ক্রম বুঝাইতো। ওকে, তাহলে এখানে দেখো, এখানে আমরা কি করব, এখানে যদি আমরা ফার্স্টে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা লিখতে চাই, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার অর্থাৎ আর এফ কে যদি আমরা লিখতে চাই। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এখানে আরেকটা জিনিস দেখো, এই যে ঘনমাত্রাটাকে আমরা বসাইতাম, এটা কিন্তু কি ছিল বলতো, বিক্রিয়ক পার্টের ঘনমাত্রা, ঠিক আছে? বিক্রিয়ক পার্টের এই জিনিসটা আমরা হচ্ছে ভাই যখন আমরা বিক্রিয়া হার নিয়ে পড়ছি তখনই আমরা দেখে আসছি, এই ঘনমাত্রাটা হয়তো কিন্তু বিক্রিয়কের, রাইট? আচ্ছা তাহলে দেখো এখানে, এবার এখানে আমরা কি করব, দেখো আর এফ আমরা যখন বসাবো, আর এফ ইকুয়ালস টু কে লিখবো। দেখো আর এফ মানে কি, সম্মুখমুখী বিক্রিয়ার হার। তো সম্মুখমুখী বিক্রিয়ার জন্য দেখো তো এখানে বিক্রিয়ক গুলা কে কে, দেখো সম্মুখমুখীর জন্য এ এবং বি। সম্মুখমুখী মানে কি, এইখান থেকে এই বাম পাশ থেকে ডান পাশ তৈরি হচ্ছে, এবং এই আর এফ এর জন্য তাহলে কে বিক্রিয়ক হবে, এ এবং বি হবে। তাহলে এখানে তুমি ঘনমাত্রার উপরে পাওয়ারতে এন দিবা, তাহলে এখানে ফার্স্টে কি আছে বলতো, একটা বিক্রিয়ক এ আছে, এন এর পরিবর্তে এটার মোল সংখ্যা দেখো তো কত, এ, তাহলে এখানে এ দাও। আবার সেম ভাবে এখানে দেখো আরেকটা বিক্রিয়ক কি আছে, বি আছে, এখানে মোল সংখ্যা কত, বি, তাহলে এটাকে বিটাকে পাওয়ার হিসেবে তুলে দাও। ওই এনটা কি ছিল তোমার, বিক্রিয়া ক্রম ছিল না? সো বিক্রিয়া ক্রমের পরিবর্তে এখানে তো ক্রম আমাকে লেখা নাই, তাহলে হচ্ছে আমরা যেটা করবো, এই এ এর আগে যে মোল সংখ্যা সেটাকে আমরা পাওয়ার হিসেবে তুলে দিচ্ছি,
আর এটার বি এর আগে যে মূল সংখ্যা সেটাকে আমরা পাওয়ার হিসেবে তুলে দিব। তো এইখান থেকে এইটাই হচ্ছে তোমার ভর ক্রিয়ার সূত্র। ভর ক্রিয়ার সূত্র তোমায় কি বলে দেখো, যেহেতু তুমি এখানে বিক্রিয়া ক্রম জানো না, তাহলে দেখো ভর ক্রিয়ার সূত্র তোমায় কি বলে, যে বিক্রিয়ার হারটা হচ্ছে তোমার ভাই এই যে যে বিক্রিয়ক গুলো আছে এদের তোমার হচ্ছে ভাই দেখো তো কিরকম, যেমন আচ্ছা আমি এটা ব্যাখ্যা করার আগে এটাকে আরেকটু করে দেখো, ভেঙে লিখতে পারি কিনা এভাবে। যেমন এই যে এই জিনিসটা আসলে কোত্থেকে আসছে, এই জিনিসটা আসলে কোত্থেকে আসছে দেখো, এই জিনিসটা উৎপত্তি হয়েছে এখান থেকে। আর এফ ইজ প্রপোর্শনাল টু এ এ বি বি, এখান থেকে তোমার এটা আসছে। দেখো এই যে সমানুপাতিক চিহ্ন গুটাই দিয়ে তুমি সমান চিহ্ন বসাইছো এবং একটা ধ্রুবক বসাইছো। সো এই যে প্রথমে যেটা লিখলাম না, এটাই হচ্ছে তোমার ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্র তোমার কি বলে, কোন একটা বিক্রিয়ার হার সেটা হচ্ছে বিক্রিয়ক গুলার তোমার হচ্ছে মোলার সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। এই যে মোলার সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে ভর ক্রিয়া সূত্র যদি আমরা লিখতে চাই, আমরা তাহলে এখানে কি লিখবো ভাই, আমরা তাহলে লিখবো এরকম, বিক্রিয়ার হার বিক্রিয়কগুলোর মোলার ঘনমাত্রার মোলার সক্রিয় ভরের, কারণ এখানে পাওয়ার হিসেবে তুমি কিন্তু মূল সংখ্যাকে বসাইছো। এই যে দেখো এটাকে বসাইছো না, এটা মানে কি মোলার সক্রিয় ভর। তাহলে মোলার সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে চলো এটাকে একটু এই পাশে আনি, কি হলো দাঁড়াও, সক্রিয় ভরের গুণফলের সমানুপাতিক। ওকে, তাহলে দেখো এটাই বলছে ভর ক্রিয়া সূত্রে, এটা যেটা লিখছো সেটাই ভর ক্রিয়া সূত্র, যে বিক্রিয়ার হার। এখানে সম্মুখমুখী বিক্রিয়ার হার নিছো, বিক্রিয়ক গুলোর সম্মুখমুখী বিক্রিয়ার জন্য বিক্রিয়ক এগুলা ছিল, এদের মোলার সক্রিয় ভরের এই যে মোলার সক্রিয় ভর নিছো দেখো, এদের গুণফলের সমানুপাতিক, দিচ্ছ, সমানুপাতিককে উঠাই দিয়ে তুমি এখানে যেটা ধ্রুবক এবং একটা সমান চিহ্ন দিছো। সেম ভাবে এখন তুমি যদি এখানে আরবি লিখতা, আরবির জন্য প্রফেশনাল কত লিখতে, দেখো আরবি মানে কি রেট অফ ব্যাকওয়ার্ড রিয়েকশন না ভাই। তো ব্যাকওয়ার্ডের জন্য কিন্তু দেখো এইটা হচ্ছে তোমার এই যে সি এবং ডি, কিন্তু এই যে ব্যাকওয়ার্ড মানে কি এই ডান পাশ থেকে বাম পাশে ব্যাক করবে। ব্যাকওয়ার্ড মানে কি দেখো এই যে ডান পাশ থেকে পিছনের দিকে ব্যাক করবে। এগুলোর জন্য কিন্তু এই ব্যাকওয়ার্ডের জন্য কিন্তু এরা হচ্ছে বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে, রাইট, ব্যাকওয়ার্ডের জন্য। তখন কিন্তু এখানে আর এফ আর বি প্রফেশনালি কত হবে, সি এর উপরে সি চলে যাবে, ডি এর উপরে পাওয়ার ডি চলে যাবে, রাইট। তাহলে এখান থেকে তখন তুমি কি লিখতে পারবা, আর বি গুলো তখন লিখতে পারবা কে ইন্টু এই যে সি এর উপর তাহলে সি চলে যাবে, আর পাওয়ার হিসেবে তোমার তাহলে তখন এখানে ডি এর উপরে ডি চলে যাবে। ওকে, আশা করি এই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখানে আর এফ মানে আর এফ ইজ প্রফেশনাল টু এর মোলার সক্রিয় ভর, বি এর মোলার সক্রিয় ভর, আর আরবি ইজ প্রফেশনাল টু সি এর মোলার সক্রিয় ভর, ডি এর মোলার সক্রিয় ভর। কেন এরকম হয়েছে আরবির ক্ষেত্রে, কারণ আরবি মানে কি ব্যাকওয়ার্ড রিয়েকশন না। ব্যাকওয়ার্ডের জন্য দেখো ব্যাকওয়ার্ড মানে কি ডান থেকে বামে যাবে, অর্থাৎ সি আর ডি থেকে এ আর বি তে যাবে। তো ব্যাকওয়ার্ডের জন্য কিন্তু এই সি এবং এই ডি কিন্তু তোমার বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে, সেদের মোলার সক্রিয় ভর তোমার এখানে নিতে হবে। এখন এটাকে তুমি হচ্ছে সাপোজ ধরো এখানে এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন নাম দিতে পারো, এটাকে তুমি হচ্ছে ভাই 2 নাম্বার ইকুয়েশন নাম দিতে পারো। কোনো কারণে তুমি যদি 2 এবং 1 কে দিয়ে ডিভাইড করো, 2 কে তুমি যদি 1 কে দিয়ে ডিভাইড করো, তুমি তাহলে এখানে কি পাবা, আর বি ডিভাইডেড বাই আর এফ পাবা। আর ইকুয়াল টু তোমার এখানে কত আসবে বলো, ইকুয়াল টু তোমার এখানে আসবে দেখো এই কে তো কাটা যাবে, তাহলে তোমার এখানে আসবে কত, সি এর উপরে পাওয়ার হচ্ছে সি, ডি এর উপরে পাওয়ার হচ্ছে ডি, আর এখানে আসবে তোমার হচ্ছে ভাই এ এর উপরে পাওয়ার হচ্ছে এ, আর বি এর উপরে পাওয়ার হচ্ছে বি। সো ভাই এই জিনিসটা যেটা দেখতেছো না, এই জিনিসটাকে আরেকটা নতুন নাম দেওয়া হয়েছে, বা এটাকে আমরা বলি ক্যাসি, বা এটার আসলে নাম হচ্ছে মোলার সাম্য ধ্রুবক। এই যে ক্যাপি ক্যাসি আমরা বলি না, এটা হচ্ছে ক্যাসি, এটার নাম কি, মোলার সাম্য ধ্রুবক। ওকে ভাই, আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এখানে আরেকবার বলি কি করছি, এখানে আমরা জাস্ট 2 কে 1 দিয়ে ডিভাইড করছি, তাহলে এই জিনিসটা আমরা এখানে পাইছি। তাহলে এই জিনিসটাকে বলা হয় ক্যাসি, আর ক্যাসির আরেকটা নাম কি বলতো, মোলার সাম্য ধ্রুবক। আশা করি জিনিসটা এখানে ভাবে বুঝতে পারছো। চলো এবার আমি একটু করে সামারি করার চেষ্টা করি আসলে কি কি পাইছি আমরা এখানে, হ্যাঁ, কারণ আমাদের সামারিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাকে বুঝাই বলি, সাম্য ধ্রুবক যেটা আছে না ভাই, সাম্য ধ্রুবক আসলে 2 প্রকারের। সাম্য ধ্রুবক কয় প্রকারের বলো তো ভাই, 2 প্রকারের। একটা হচ্ছে তোমার, একটাকে আমরা বলি ক্যাসি, আর একটাকে আমরা তোমার বলবো হচ্ছে ভাই ক্যাপি। যেমন ক্যাসির পরিচয় কি, ক্যাসির পরিচয় হচ্ছে তোমার মোলার সাম্য ধ্রুবক।
ক্যাসির পরিচয় কি ভাই? মোলার মোলার সাম্য ধ্রুবক। আর ক্যাপির পরিচয় কি ভাই? ক্যাপির পরিচয় হচ্ছে তোমার আংশিক চাপে সাম্য ধ্রুবক। আংশিক চাপে সাম্য ধ্রুবক। তাহলে ভালো করে মনে রাখবা ভাই, ক্যাসির পরিচয় কি ভাই? ক্যাসির পরিচয় হচ্ছে তোমার মোলার সাম্য ধ্রুবক। আর ক্যাপির পরিচয় কি ভাই? আংশিক চাপে সাম্য ধ্রুবক। ওকে, তো এই দুটার জন্য তাহলে ভাই সূত্র কি কি হবে? চলো আমি একটু করে তোমাকে দেখাই সূত্র কি কি হবে এই দুটার জন্য। অলরেডি আমরা ক্যাসের জন্য সূত্র দেখছি, আমরা ক্যাপের জন্য একসাথে দেখে ফেলবো। চলো আমরা সিমিলার ওয়েতে তাহলে ওই বিক্রিয়াটাকে আগে নিই। গ্যাস দিলাম, বি কে এখানে বি আর গ্যাস দিলাম। তাহলে এখান থেকে আমার তৈরি হবে কি বলতো? সি এবং ডি তৈরি হবে। তাহলে এখানে হচ্ছে আমার এখানে সি সি গ্যাস, এবং হচ্ছে আমার এখানে তৈরি হচ্ছে তাহলে ডি, এটাও গ্যাস এবং ডি হচ্ছে মোল সংখ্যা, এটা তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা এই মোলার সাম্য ধ্রুবক গ্যাসের সূত্র লিখতে চাইতাম, তাহলে এখান থেকে যদি আমরা মোলার সাম্য ধ্রুবক গ্যাসের যদি আমরা সূত্র লিখতে চাইতাম, গ্যাসের সূত্রটা আমার এখানে কত হইতো দেখো, এই যে দেখো এখান থেকে এই যে এটা এটা তাই না? এখন তুমি কিভাবে মনে রাখবা দেখো, আমি আমি কিভাবে মনে রাখতাম দেখো, ক্যাসি মানে হবে আগে তুমি উৎপাদকগুলোকে লেখো। যেমন উৎপাদক প্রথমে কি আছে? সি। তো সি এর সক্রিয় ভর কত হবে? সি এর উপরে পাওয়ার সি চলে যাবে। আর ডি এর উপরে পাওয়ার কত যাবে? ডি যাবে। তাহলে ফার্স্টে কিন্তু আমরা উপরে কাকে লিখবো বলো? তাকে উৎপাদকগুলোকে লিখবো। হ্যাঁ, তাহলে প্রথমে আগে সি কে বসাইছো, সি এর উপরে মানে এখানে সক্রিয় ভর বসাবো। তো তাহলে এখানে সি এর উপরে পাওয়ার চলে যাবে সি, আর ডি এর উপরে পাওয়ার চলে যাবে ডি। নিচে হচ্ছে বিক্রিয়কগুলোকে বসাবা। তাহলে এখানে কত আসবে বলো? এখানে এ, আর এখানে পাওয়ার চলে যাবে এ, এখানে বি, পাওয়ার চলে যাবে তোমার এখানে বি। এটাই হচ্ছে তোমার কিসের সূত্র বলো তো? ক্যাসিয়ার সূত্র। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারছো ভাই। তারপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা পড়ছিলাম ওই যে আংশিক চাপে সাম্য ধ্রুবক, যেটা আংশিক চাপে সাম্য ধ্রুবক। ভাই এই জিনিসটা কি? এটার সূত্র কি হবে ভাই? এটার সূত্র হুবহু সেম। তো এখানের মধ্যে কি হবে দেখো, এটাকে আমরা ক্যাপি দিয়ে প্রকাশ করি। এটা কি হবে দেখো, আগে ফার্স্ট আমরা উৎপাদকে নিয়ে কাজ করব। প্রথম হচ্ছে আমরা সি আছে এখানে, তো সি এর আংশিক চাপ ধরো তোমার পিসি, এটার উপরে আমরা পাওয়ার বসাবো সি, এটার মোল সংখ্যাটাকে। ডি এর আংশিক চাপ ধরো তোমার হচ্ছে পিডি, পাওয়ার হিসেবে বসাবো ডি। এ এর আংশিক চাপ এ পি এ, এটার উপর পাওয়ার বসাবো এ। আর বি এর আংশিক চাপ পিবি, এটার উপর পাওয়ার বসাবো বি। ওকে, যেমন আমি যদি একটু তো পরিচয় দিই এখানে, পি এর পরিচয়টা কি বলতো? এ এর আংশিক চাপ, এর আংশিক চাপ। আমি আংশিক চাপ কি জিনিস সেটাও বুঝাই দিচ্ছি ভাই, কোনো সমস্যা নাই যদি না পারো। আমরা চলো চারটা গিয়া করে ফেলি এখানে। তাহলে এখানে হচ্ছে আমরা চলো এটাকে বি করে দিই, তাহলে এটা আমাদের বি হয়ে যাবে। এটাকে আমরা সি করে দিব, তাহলে আমাদের সি হয়ে যাবে। আমরা চলো ডি করে দিই, তাহলে এটা আমাদের ডি হয়ে যাবে। তাহলে চলো এটা হচ্ছে আমাদের পিবি, তোমার হচ্ছে বি এর আংশিক চাপ, পিসি হচ্ছে সি এর আংশিক চাপ, পিডি তোমার হচ্ছে ডি এর আংশিক চাপ। ওকে, তাহলে এদের পরিচয় হচ্ছে এটা। আর এটা তো তুমি ওই মোলার সক্রিয় ভর, এটা তো তুমি আগেই পড়ে আসছো তাই না? সক্রিয় ভর ছিল আর কি এখানে। আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই, আংশিক চাপ বলতে আমরা কি বুঝি আসলে? সি এর আংশিক চাপ বা এর আংশিক চাপ বলতে আমরা আসলে কি বুঝতেছি? তো আমি তোমাকে একটা বিক্রিয়া দিয়ে, একটা দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝাই। সাপোজ ধরো তুমি এখানে একটা পাত্রকে নিয়েছো। সাপোজ ধরো এখানে তুমি একটা পাত্রকে নিয়েছো। হ্যাঁ, ধরো এটা তোমার একটা বিশাল একটা পাত্র। চিন্তা করো এটা তোমার হচ্ছে একটা পাত্র, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এবারে এইখানে সাপোজ ধরো চারটা গ্যাস আছে, একটা ধরো এ, একটা ধরো বি, একটা ধরো তোমার সি, আবার একটা ধরো তোমার ডি আছে এখানে। আচ্ছা, তো এরা তোমার ধরো পাত্রের মধ্যে কি করতেছে ভাই? একই সাথে অবস্থান করতেছে। তাহলে এরা যদি পাত্রে একই সাথে অবস্থান করে, তাহলে এরা মিলিতভাবে যে চাপটা দিবে সেটাকে তুমি কি বলবা? পি টোটাল বলবা। তাহলে এখানে বলতে পারো এ, বি, সি এবং ডি দ্বারা প্রদত্ত মোট চাপ, তাহলে এটাকে আমরা কত বলবো ভাই? তোমার পি টোটাল। এখন তুমি কি করছো? সাপোজ ধরো এই বি, সি এবং ডিটাকে তুমি চলো বাইরে নিয়ে আসো। তাহলে এই কোনো কারণে তুমি বি, সি এবং ডিটাকে তুমি কি করছো ভাই? বাইরে নিয়ে আসছো। তাহলে পুরো পাত্রে এখন আছে কে? এ। তাহলে এই মিশ্রণে যারা যারা ছিল, মানে ধরো তোমার এ বি সি ডি ছিল, এখান থেকে তুমি বি, সি এবং ডি কে তুমি পাত্রের বাইরে নিয়ে আসছো, তখন পুরো পাত্র জুড়ে আছে কে? এ। তখন পুরো পাত্র জুড়ে যখন এ থাকবে, তখন এ সিঙ্গেল অবস্থায় যে চাপটা দিবে সেটাকে আমরা তখন বলবো এ এর আংশিক চাপ।
অর্থাৎ এ এর আংশিক চাপ বলতে আমরা তাহলে কি বুঝবো? সাপোজ এখানে আমাকে ব্যাখ্যা করতে বলছে, সাপোজ ধরো এ এর আংশিক চাপ, এ এর আংশিক চাপ, সাপোজ আমাকে এটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে এটাকে আমরা ব্যাখ্যা কিভাবে করব দেখো, আমরা বলবো এরকম যে পাত্রে বিদ্যমান বি কমা সি কমা ডি গ্যাসগুলোকে পাত্রের বাইরে নিয়ে আসা হলে, পাত্রের বাইরে নিয়ে আসা হলে পাত্রের ভিতর শুধুমাত্র এ, পাত্রের ভিতর শুধুমাত্র এ অবশিষ্ট থাকে, তখন এ পুরো পাত্র জুড়ে যে চাপ প্রদান করে, পুরো পাত্র জুড়ে যে চাপ প্রদান করে তাকে এর আংশিক চাপ বলে, এর আংশিক চাপ বলে। তাহলে জিনিসটা আমি তোমাকে আরেকবার বুঝাই দিই। সাপোজ ধরো তোমাকে বললো এর আংশিক চাপ বের করো, তখন তুমি জিনিসটা কি করবা বলো তো? এর আংশিক চাপ বের করার জন্য তুমি যেটা করবা, বি সি ডি কে তুমি হচ্ছে পাত্রের বাইরে বাইরে নিয়ে আসো, তখন এ হচ্ছে তোমার পুরো পাত্র জুড়ে একা থাকবে। তাহলে তখন ওই এ তোমার হচ্ছে যে চাপটা দিবে সেটাকে পুরো পাত্র জুড়ে, সেটাকে আমরা বলবো এর আংশিক চাপ। এখন সিমিলার ওয়েতে তোমাকে যদি কেউ বি এর আংশিক চাপ বের করতে বলতো, তখন তুমি কি করতা? বি এর আংশিক চাপ বের করার জন্য তুমি হচ্ছে যে এ ডি আর সি কে আলাদা করে ফেলতা, তখন পুরো পাত্রে শুধুমাত্র বি থাকতো। ওই বি একা যে চাপটা দিবে সেটাকে তুমি বলবো তখন বি এর আংশিক চাপ। আর এ এর আংশিক চাপটাকে আমরা কিভাবে প্রকাশ করি দেখো, এ এর যে আংশিক চাপ এটা হচ্ছে আমরা প্রকাশ করি পি অফ এ দিয়ে। ওকে, আচ্ছা। এইবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাই আরেকটা জিনিস আছে, মোল ভগ্নাংশ। এটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট, মোল ভগ্নাংশ। হ্যাঁ, তো এটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট আমি তোমাকে বুঝাই বলি। দেখো সাপোজ আমরা এ এর মোল ভগ্নাংশটাকে কিভাবে লিখবো দেখো, এর মোল ভগ্নাংশ, এগুলো নোট ডাউন করে রাখবো ভাই। হ্যাঁ, কারণ আমরা অনেক ইম্পর্টেন্ট এগুলা এক্স এ দিয়ে প্রকাশ করি, ম্যাথ করার সময় আমাদের লাগবে। যেমন এর মূল ভগ্নাংশকে আমরা কি দিয়ে প্রকাশ করি ভাই? এক্স এ দিয়ে। এক্স এ মানে হচ্ছে যে এর মূল সংখ্যা ডিভাইডেড বাই এন টোটাল, অর্থাৎ টোটাল মূল সংখ্যা। তাহলে কোনো কিছুর মূল ভগ্নাংশ বলতে আমরা কি বুঝাবো? যে ওইটার মূল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মূল সংখ্যা। যেমন এখানে তাহলে কত আসবে বলো? এখানে আসবে তোমার এখানে এন অফ এ, টোটাল মূল সংখ্যা কত হবে? এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি প্লাস এন অফ ডি, এই যে এবিসিডি এর মূল সংখ্যা। ওকে, সিমিলার ওয়েতে তুমি যদি এখানে যদি বি এর মূল ভগ্নাংশ বের করতে চাইতা, তুমি যদি এখানে যদি বি এর মূল ভগ্নাংশ বের করতে চাই, তাহলে কিন্তু দেখো সাপোজ আমি একটা দেখাই দিই জাস্ট। তুমি যদি তাহলে এখানে বি এর মূল ভগ্নাংশ বের করতে চাইতে, তাহলে তোমার এখানে এক্স বি লিখতে, এটাকে এখানে তুমি জাস্ট এন বি লিখতা, আর কোনো চেঞ্জ আসতো না, এখানে জাস্ট তুমি এন বি লিখতা। অর্থাৎ তুমি যদি এখানে এখন বি এর মূল ভগ্নাংশ বের করতে চাও, তাহলে তুমি এক্স বি লিখবা, এন বি লিখবা, আর এখানে তুমি এন বি লিখবা। ওকে, এটাই হচ্ছে তোমার এখানে কাজ। তাহলে চলো এই জিনিসটাকে আমি বক্স করে দিই ভাই। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে, পরে আমি দেখাই দিব আসলে কোন কোন সূত্র তোমার অ্যাপ্লাই করা লাগবে। আমি জাস্ট তোমাকে একটু করে এখন থরলি বলে যাইতেছি জাস্ট। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা হচ্ছে দেখলাম হচ্ছে যে মূল ভগ্নাংশের ব্যাপারটা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি পি অফ এ কে কিভাবে বের করবো, মানে পি অফ এ এটাকে কিভাবে ক্যালকুলেট করবো আমরা? পি অফ এ ক্যালকুলেট করার জন্য দেখো ফর্মুলা দেখো, পি অফ এ মানে হচ্ছে তোমার, তুমি পি অফ এ মানে হচ্ছে সেকেন্ড, পি অফ এ মানে হচ্ছে তোমার এই এক্স অফ এ ইন্টু পি টোটাল, অর্থাৎ এ এর আংশিক চাপের সূত্র কত? ওই এ এর মূল ভগ্নাংশ ইন্টু পি টোটাল। ওকে, আশা করি জিনিসটা এখানে বুঝতে পারতেছো ভাই। তাহলে হচ্ছে আমরা এখানে এই জিনিসগুলো দেখছি এখানে। হ্যাঁ, চলো তাহলে আমি একটু তোমাকে সামারি করে দিই এখানে। আসলে আমরা কি কি সূত্র লাগবে এগুলো একটু আমরা সামারি করি এখানে। যেমন আমরা একটা কাজ করি, চলো আমরা হচ্ছে ভাই তোমার এই জিনিসটাকে একটু কপি করে আনি। এগুলোর তো আমরা পরিচয়গুলো তো পড়লাম, আমরা চলো এখানে আমাদের এরপর দেখা দিই কোন কোন সূত্র আসলে তোমার অ্যাপ্লাই হবে। হ্যাঁ, এই বিক্রিয়াটা আমার এখানে ছিল। তো প্রথম থেকে দেখি আসো, আমরা প্রথম থেকে ফার্স্টে আমরা যদি পি অফ এ বের করতে চাই, প্রথম থেকে আসো আমরা যদি পি অফ এ বের করতে চাই, পি অফ এ মানে কি? ওই এক্স অফ এ
ইন্টু পি টোটাল, অর্থাৎ এ এর মূল ভগ্নাংশ ইন্টু পি টোটাল। পি অফ বি সূত্র অনুরূপভাবে কি হবে, এক্স অফ বি ইন্টু পি টোটাল। সেম ভাবে তোমার এখানে এই পি অফ সি, তারপরে তোমার এখানে পি অফ ডি এর সূত্র এটাই হবে। জাস্ট এখানে কিভাবে বলো, এখানে তোমার এখানে তখন পি অফ সি থাকবে, এটা তখন ইয়ে হয়ে যাবে, এটা চেঞ্জ হবে আর এটা চেঞ্জ হবে, অর্থাৎ এখানে পি অফ সি আর এখানে এক্স অফ সি, পি অফ ডি এখানে এক্স অফ ডি। তাহলে একটা ফর্মুলা তুমি এটা পাইলা। দ্বিতীয় ফর্মুলা আসো, দ্বিতীয় ফর্মুলা যদি আমরা যাই, এখানে দেখো সেটা হচ্ছে ভাই আমরা এই যে এক্স অফ এ এর ফর্মুলা যেটা ছিল সেটা কত ছিল ভাই, এন অফ এ ডিভাইডেড বাই এন টোটাল, এন অফ এ ডিভাইডেড বাই এন টোটাল। তাহলে তুমি যদি এটাকে যদি হু কপি করতে থাকো, এটা করলাম, এটা করলাম, এটা করলাম, তাহলে যেটা হবে এটা এক্স বি, এটা এক্স সি, এটা এক্স ডি, এটা এন বি হবে তখন, এটা তখন এন সি হবে তখন, এটা এন ডি হবে তখন। তাহলে এটা এক্স বি হবে, এন বি হবে, এক্স সি হবে, এন সি হবে, এক্স ডি হবে, এটা এন ডি হবে এটা। ওকে, তাহলে এই সূত্রগুলো তোমার হচ্ছে মনে রাখাই লাগবে এখানে। হ্যাঁ, এই সূত্রগুলো তোমার এখানে মনে রাখাই লাগবে। আচ্ছা, এটা তো গেল, এটা তো গেল ক্যাপিক অ্যাসিড এখানের মধ্যে জিনিসটা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ভাই ডাল্টনের আংশিক চাপ সূত্র। ওটা আমি দেখাই দিই একটু করে, যেহেতু তোমার আসলে লাগবে এখানে। দেখো, আচ্ছা এখানে ডাল্টন, মিস্টার ডাল্টন কি বলছে দেখো, এখানে আমি তোমাকে বুঝিয়ে বলি। ডাল্টন বলতে একটা জিনিস, তুমি আগে একটা জিনিস আগে চিন্তা করো একটু করে। হ্যাঁ, একটা জিনিস চিন্তা করো, আমি তোমাকে চিন্তা করে জিনিসটা দেখো। সেটা হচ্ছে যে সাপোজ ধরো এই যে এ বি সি ডি ধরো পাত্র এখন একসাথে আছে, ধরো তারা টোটাল মোট চাপ দিচ্ছে কত, পি টোটাল। কোনো কারণে তুমি বি ডি সি কে আলাদা করে বাইরে নিয়ে গেছো, তখন এ যে চাপটা দিবে সেটা হচ্ছে পি এ। আবার যদি বি কে রাখতে, তাহলে বি যে চাপটা দিবে সেটা তোমার পিবি। আবার সি যে চাপটা দিবে সেটা পিসি, আর পিডি ডি যে একা যে চাপটা দিবে সেটা পিডি। তার মানে এই টোটাল প্রেশারটা কত হবে, তাদের ইন্ডিভিজুয়াল প্রেশার সবগুলো যোগফলের সমান না। এটাকে আমরা কি বলি বলতো, ডাল্টনের আংশিক চাপ সূত্র। যেমন তাহলে আমরা যদি এখানে লিখি এই যে ডাল্টনের আংশিক চাপ সূত্র, এটা যদি আমরা লিখতে চাই, ডাল্টনের আংশিক চাপ সূত্র, এটাকে যদি আমরা লিখতে চাই, এটাকে আমরা কি লিখবো দেখো, ডাল্টনের আংশিক চাপ সূত্র তোমাকে বলে কি, যে তুমি যদি এখানে টোটাল প্রেশারকে নাও, টোটাল প্রেশার ইকুয়াল টু হবে ওই যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রেশারের যোগফলের সমান। এটা আসলে প্রমাণ করাটা অনেক ইজি, আমরা এটা পরিবেশ রসায়নে এটা প্রমাণ করব এবং আমরা প্রমাণ করে আসছি অলরেডি। আমাদের তো লেকচার আপলোড হয়ে গেছে এখানে, ওইখান থেকে চাইলে তুমি দেখে নিতে পারো। আচ্ছা, তো প্রমাণ তোমার এই চ্যাপ্টারে লাগবে না, তুমি জাস্ট এই চ্যাপ্টারে হচ্ছে যে ভাই ফর্মুলাটা মনে রাখো, পি টোটাল মানে হচ্ছে যে সবগুলোর আংশিক চাপের যোগফলের সমান। তাহলে একটু আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের। আচ্ছা, এটা গেল, এটা গেল। এরপরে আসো আরেকটা জিনিস ভাই, এখানে ঘনমাত্রাগুলো কিভাবে বের করবো। যেমন এখানে আমরা যদি এর ঘনমাত্রা বের করতে চাই, এর ঘনমাত্রা আমরা কি, দেখো ঘনমাত্রা সূত্র হচ্ছে এস ইজ ইকুয়াল টু এন বাই ভি। তাহলে ঘনমাত্রা সূত্র কত মনে রাখবো বলো তো, এস ইজ ইকুয়াল টু এন বাই ভি মনে রাখবো। হ্যাঁ, তাহলে এখানে দেখো এর ঘনমাত্রাকে তাহলে আমরা কত লিখবো, এখানে যদি আমরা লিখতে চাই, আসো এখানে লিখি এর ঘনমাত্রা যেটা, এখানে আমরা কত লিখবো, এন অফ এ ডিভাইডেড বাই ভি। ভি মানে হচ্ছে পাত্রের আয়তন। হ্যাঁ, ভি মানে তোমার এখানে কত, পাত্রের আয়তন। আমি চলো একটু সুন্দর করে লিখি এটা। তাহলে এখানে দেখো এর ঘনমাত্রা যেটা আছে, এটাকে আমরা কিভাবে লিখবো ভাই, এন অফ এ ডিভাইডেড বাই এই ভি, মানে ভি মানে কিন্তু পাত্রের আয়তন, ঠিক আছে। আচ্ছা, এন বাই ভি আর কি। আবার অনুরূপভাবে তোমার এখানে বি এর ঘনমাত্রা সূত্র কত হবে, ওই বি এর মূল সংখ্যা ডিভাইডেড বাই ভি। সেম ভাবে তোমার এখানে সি এর ঘনমাত্রা সূত্র কত হবে, সি এর ঘনমাত্রা, সি এর মূল সংখ্যা ডিভাইডেড বাই ভি। সেম ভাবে ডি এর ঘনমাত্রা হবে তোমার এখানে ডি এর মূল সংখ্যা ডিভাইডেড বাই ভি। পাত্র ভি দ্বারা এখানে কিন্তু পাত্রের আয়তন বোঝানো হচ্ছে। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, গেল। তাহলে এখানে হচ্ছে যে ফর্মুলার মোটামুটি আমরা এস্টাবলিশ করে ফেলছি আমাদের যতটুকু দরকার। আমরা আরো কিছু দেখবো আসলে, এগুলো আমাদের একদম ম্যান্ডেটরি আর কি। হ্যাঁ, এগুলো আমাদের এখানে মনে রাখতেই হবে আসলে। আচ্ছা, তাহলে আমি একটু করে দেখি কোনো কিছু আর মিসিং গেছে কিনা, দাঁড়াও। তাহলে আমরা নেক্সট লেকচার হচ্ছে আরো বাকিটুকু কভার করব, কারণ আজকের লেকচার অনেক লেন্দি হয়ে গেছে। কতটুকু পড়ছি আমরা, পড়ছি সবগুলো মোটামুটি, আমরা মোটামুটি অনেক থিওরি কভার করার চেষ্টা করছি। নেক্সট লেকচারে আমাদের থিওরি কভার হয়ে যাবে এবং আমরা ম্যাথও করবো একটা। তো আজকের লেকচার যদি তোমার যদি ভালো লাগে, তুমি ভিডিওতে লাইক করতে পারো,
ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করতে পারো এবং তোমার চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তবে ভাই আগামী লেকচার দেখার আগে কিন্তু এই লেকচারটা মাস্ট দেখতে হবে, নাহলে কিন্তু তুমি আগামী লেকচার কিছু বুঝবো না। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।